আমাদের আজকে বুটস্ট্র্যাপ নিয়ে আপনাদের দেখাবো। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। এতদিন আমরা যেভাবে রেসপন্সিভ করার জন্য নিজেরা সিএসএস ফ্রেমওয়ার্ক তৈরি করছি অনেকটা, যে কোল 3, কোল 4 বা এইভাবে আমরা তিনটা মিডিয়া স্ক্রিনের জন্য আমরা কাজ করছি। ট্যাব, তারপর হচ্ছে যে ট্যাব ভিউ, তারপর হচ্ছে ডেস্কটপ ভিউ, তারপর হচ্ছে যে মোবাইল ভিউর জন্য ঠিক সেম কাজগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ 3 এবং 4 বুটস্ট্র্যাপে করা থাকে। ওখানে সিএসএসগুলো আগে থেকে লেখা থাকে, যেগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব কীভাবে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কী কী ধরনের বুটস্ট্র্যাপের ক্লাস আছে এবং ওগুলা কিভাবে আমরা ইউজ করব। Bootstrap 4 is the newest version of Bootstrap, which is the most popular HTML, CSS, and JavaScript framework for developing responsive mobile first website. এটা হচ্ছে যে যেখানে আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটা মূলত রেসপন্সিভ এবং মোবাইল ফার্স্ট ওয়েবসাইট। মোবাইল ফার্স্ট মানে মোবাইলে আমরা খুব দ্রুত এটাকে এবং আমাদের পছন্দ মতো ডিভাইসে আমরা দেখতে পারি। সো যদি আমরা ধরেন এই জিনিসটাকে একটু করে দেখি আমাদের বোঝার সাথে যে ব্যাপারগুলা, এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে যে ডেস্কটপ ভিউতে, আর যখন এটাকে ইনস্পেক্ট করে আমরা মোবাইল ভিউতে নিয়ে যাব, এই যে দেখেন এই যে মোবাইল ভিউ, এবং আমরা ঠিক এটা মোবাইল ভিউতে দেখা যাচ্ছে, এবং ঠিক আমরা এটাকে কি আপনার ট্যাব ভিউতে দেখতে পাবো। বিভিন্ন স্ক্রিনের জন্য আমরা এটাকে দেখতে পাবো। ওকে, এবার আমরা শুরু করি যে আমরা এটার বেসিকগুলা দেখবো, ফার্স্ট টু লাস্ট বেসিকগুলা দেখবো, এবং ওগুলা ইউজ করে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা আগে যে রেসপন্সিভ ওয়েবসাইট নিজেরা তৈরি করছি, এটার মানে হচ্ছে যে আমরা নিজেরা আগে সিএসএস ক্লাস লিখতাম, ওই ক্লাসটার জন্য সিএসএস প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতাম। সিএসএস প্রপার্টি ডিক্লেয়ার করার পরে ওই ক্লাসগুলো আমরা ইউজ করতাম। এখন আগে থেকে লিখে থাকবে, জাস্ট আমরা ক্লাসগুলা কোন ক্লাস কি কাজ করে এটা জানবো। এটা জানার পর আমরা জাস্ট ওই ক্লাসগুলোকে ইউজ করব, আর কোনো কিছুই না এখানে। কিন্তু আমরা আগে যেহেতু আমরা সিএসএস ক্লাসগুলো দেখতে কেমন, সিএসএস প্রপার্টিগুলো কেমন, এবং মিডিয়া স্ক্রিনের ভিতর কিভাবে থাকে, এগুলো যেহেতু আমরা আগে থেকেই জানা আছে, সেক্ষেত্রে আমরা এই ফ্রেমওয়ার্কটাকে এডিট করতে পারি। এই ফ্রেমওয়ার্কের ধরেন কোনো একটা ডিজাইন আমার পছন্দ না, বা কোনো একটা ডিজাইনের কিছুটা চেঞ্জ করতে হচ্ছে, তখন আমরা বুটস্ট্র্যাপের মেন ফাইলে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি, অথবা ইনলাইন সিএসএস লিখে আমরা ওভাররাইট করতে পারি কোডগুলোকে, বা অথবা ইন্টারনাল সিএসএস লিখে। সো আমরা স্টার্ট করি তাইলে বুটস্ট্র্যাপে আমরা এতদিন যেভাবে গ্রিড ভিউর মাধ্যমে দেখছি, ঠিক ওইভাবে। কেন আমরা বুটস্ট্র্যাপ 3 এখানে এগুলো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। বুটস্ট্র্যাপ কি আসলে? বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বলতে যেগুলো আমরা ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড বলতে যেগুলো আমরা ডিজাইনগুলো আমরা দেখি, আর ব্যাক এন্ড হচ্ছে যে কাজগুলো আমরা দেখি না, মূলত ফাংশনাল কাজ হয়। হ্যাঁ, ফাংশনাল কাজ হয়। যেমন ধরেন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, ফেসবুকে লগ ইন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন। ইউজার আইডি পাসওয়ার্ডের যে ফেসবুকে লগ ইন করার জন্য যে লগ ইন প্যানেলটা দেখেন, ওইটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড। এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করতেছে কি করতেছে না ডাটাবেজের সাথে, সো এর ভেতর একটা কাজ হয় যেটা আমরা দেখতে পাই না, ওইটা হচ্ছে ব্যাক এন্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে যে ফর ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা খুব দ্রুত একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারি। কারণ হচ্ছে যে আগে থেকে সিএসএস ক্লাসগুলো লেখা থাকে, আমাদের লিখতে হয় না, জাস্ট আমরা ক্লাসগুলো ইউজ করে খুব দ্রুত আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বুটস্ট্র্যাপে কি কি ইনক্লুড থাকে? HTML, CSS বেসড ডিজাইন টেমপ্লেট ফর টাইপোগ্রাফি রেকর্ড ফ্রম, হচ্ছে। হ্যাঁ হচ্ছে, টাইপোগ্রাফি ফ্রম বাটন, টেবল, নেভিগেশন, মডেল, ইমেজ, ক্যারোসেল অ্যান্ড মেনি আদার্স। ওরা অনেকগুলো অপশন এখানে দিয়ে রাখছে, বুটস্ট্র্যাপের মধ্যে ইনক্লুড করে রাখছে। Bootstrap also give you the ability to easy create a responsive design. So এটা আমরা অবশ্যই এটা রেসপন্সিভ ডিজাইনের জন্য Bootstrap
খুব বেশি জনপ্রিয় এবং রেসপন্সিভ ডিজাইন করার জন্য আমাদের বুটস্ট্র্যাপটা প্রয়োজন হয়। এবং রেসপন্সিভ ডিজাইনটা কি সেটা আমরা বলেই ফেলছি আগের ক্লাসগুলোতে। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে যে আপনার যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে। যদি এখান থেকে যদি একটু রিড করেন তাহলে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েবসাইটস হুইচ অটোমেটিকলি অ্যাডজাস্ট themselves to look good on all device for a small phone to large desktop. A small phone অথবা লার্জ ডেস্কটপ যেই ডিভাইসে যাক না কেন আপনার ডিজাইনটা সুন্দরভাবে এবং যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে। এবং আমরা কেন বুটস্ট্র্যাপ 3 ভার্সেস বুটস্ট্র্যাপ 4, হ্যাঁ এখন আপনাদের কথা মনে আসতে পারে ভাই বুটস্ট্র্যাপ 3 কেন ইউজ না করে আমরা বুটস্ট্র্যাপ 4 ইউজ করব। বুটস্ট্র্যাপ 4 হচ্ছে যে আপডেটেড ভার্সন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 3তে যেহেতু ভার্সন চেঞ্জ হয় তখন হচ্ছে যে নতুন নতুন ফিচার অ্যাড করে, তাই না, সব জায়গায় যখন এই ভার্সন চেঞ্জ হয়। সো বুটস্ট্র্যাপ 4 দ্য নিউয়েস্ট ভার্সন অফ বুটস্ট্র্যাপ উইথ নিউ কম্পোনেন্ট। এখানে আরও কিছু কম্পোনেন্ট ওরা কি করছে, অ্যাড করছে। ফাস্টার স্টাইলশিট অ্যান্ড মোর রেসপন্সিভনেস, মানে বুটস্ট্র্যাপ 3 থেকে বুটস্ট্র্যাপ 4 এ আরও বেশি রেসপন্সিভ নিয়ে ওরা কাজ করছে। প্রত্যেকটা স্ক্রিন ধরে ধরে কাজ করছে। যেমন ধরেন আমরা তো এখন শুধু বলে দিচ্ছি 768-র উপরে যেগুলো হবে সেগুলো ডেস্কটপ স্ক্রিন, 768-র নিচে যেগুলো হবে সেগুলো ট্যাব স্ক্রিন, এভাবে বলে দিচ্ছি। মানে 3টা স্ক্রিনে সব কিছুকে ডিফাইন করে দিচ্ছে। কিন্তু এখানে বুটস্ট্র্যাপের করতে ওইরকম না। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আরও অনেকগুলো মিডিয়া স্ক্রিন নিয়ে কাজ করে, যেমন 1200 পিক্সেলে হইলে কত কী ধরনের ডিজাইন দেখাবে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা স্ক্রিন নিয়ে ওরা কাজ করছে। ইফ রিকোয়ার্ড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ইফ রিকোয়ার্ড ইন্টারনেট এক্সপ্লোরার 9, 8 এবং 9 সাপোর্ট ইউজ বুটস্ট্র্যাপ 3। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 3 থেকে এখানে একটা ব্যাপার আছে যে বুটস্ট্র্যাপ 4-এ যদি আপনি ইউজ করেন তখন ইন্টারনেট এক্সপ্লোরার 9 অ্যান্ড ডাউন ইজ নট সাপোর্টেড। মানে ইন্টারনেট এক্সপ্লোরার 9 ভার্সন যেটা আছে এটার নিচে যখন আপনি কোনো ব্রাউজার দিয়ে আপনার ওই ডিজাইনটা দেখবেন তাহলে প্রপারভাবে অনেকগুলো কম্পোনেন্ট কাজ করবে না, অনেকগুলো কম্পোনেন্ট বলা যায়, এলিমেন্ট বলা যায়, এগুলা কাজ করবে না। যে এখানে দেখা আছে কেন কাজ করবে না, সেগুলো হচ্ছে যে আপডেটেড ভার্সন আপনার ব্রাউজারগুলোর জন্য, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। হ্যাঁ, এগুলো ইন্টারনেট এক্সপ্লোরার অনেক সময় এরকম হয়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং। মনে করেন আপনার ক্লায়েন্ট, আপনি একটা ডিজাইন করছেন, আপনার ক্লায়েন্টকে দিলেন, আপনার ক্লায়েন্ট ওইটা দেখলো ইন্টারনেট এক্সপ্লোরারে। হ্যাঁ, সো ইন্টারনেট এক্সপ্লোরার দেখার কারণ দেখলো, এরকম হয় অনেক সময়, আমার ক্ষেত্রে হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার দেখলো কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার যেমন ধরেন আপনি মজিলা ফায়ারফক্স অথবা ক্রোমে আপনার ডিজাইনটা একদম পারফেক্টভাবে সব কিছু ওকে দেখতে পাচ্ছেন এবং ইন্টারনেট এক্সপ্লোরার 9-এর উপরে যে ভার্সনগুলো আছে ওগুলোতে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কারণ আপনি বুটস্ট্র্যাপ 4 ইউজ করছেন। কিন্তু আপনার ক্লায়েন্ট গিয়ে দেখলো হঠাৎ করে ইন্টারনেট এক্সপ্লোরার 8 বা 9 বা 7-এ গিয়ে দেখলো, খুব রেয়ার কেস হয় এগুলো। তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। ওইখানে তো আপনার কোনো হাত নেই। হ্যাঁ, যেহেতু আপনি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, সো আপনাকে তখন এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি উনি ইন্টারনেট এক্সপ্লোরার 8-এ বা 7-এ উনি প্রপার ডিজাইনটা দেখতে পাচ্ছেন না। তখন বলতে হবে যে বুটস্ট্র্যাপ 4 আপনার সাপোর্ট করে ইন্টারনেট এক্সপ্লোরার 9-এর আপ ভার্সনগুলা, মানে 10 এর উপরের ভার্সনগুলা। সো যার কারণে আপনি এই ডিজাইনটা ইন্টারনেট এক্সপ্লোরার 8 বা 9 এগুলাতে ঠিকঠাকভাবে পাবেন না। বুঝতে পারছেন? আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে না আমার ইন্টারনেট এক্সপ্লোরার 8-ও লাগবে, 9-ও লাগবে, এরকম সাপোর্টিং যদি প্রয়োজন হয় তখন আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপ 3 ইউজ করতে হবে। হ্যাঁ, যদি সেটা বুটস্ট্র্যাপ দিয়ে আপনি ডিজাইন করেন। আমি কি ক্লিয়ার করতে পারছি? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। কেন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন এগুলো আর বলতেছি না। ইজি টু ইউজ, রেসপন্সিভ ফিচার, মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, ব্রাউজার কম্প্যাটিবিলিটি। বা ব্রাউজার কম্প্যাটিবিলিটি বলতে বোঝাচ্ছে কোন কোন ব্রাউজারগুলোতে আপনার এই ডিজাইনটা প্রপারভাবে কাজ করবে। ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার 10+। 10+ হচ্ছে যে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার 10+, এটাতে কাজ করবে, এজে কাজ করবে, এজে কাজ করবে, সাফারি এবং অপেরাতে এই বুটস্ট্র্যাপ 4 প্রপারভাবে কাজ করবে। সো যখনই আমরা বুটস্ট্র্যাপ 4 ইউজ করব তখন আমরা দুইভাবে আমরা ইউজ করতে পারি। যখনই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাব তখন দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিরিয়াল লিঙ্ক। হ্যাঁ,
কন্টেন্ট সিডিএন মিনস হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার বুটস্ট্র্যাপের ফাইলগুলো থাকবে, আপনি জাস্ট লিঙ্ক করে দেবেন। যেমন ধরেন আমি এই যে এগুলাকে বলা হয় সিডিএন লিঙ্ক, যেমন ধরেন maxcdn.bootstrapcdn.com bootstrap 4.5.2 css bootstrap means css। এই ফাইলটা কিন্তু আপনার এই ফাইলটা কিন্তু আপনার কি কোথায় থাকবে না, এই ফাইলটা আপনার ফোল্ডারের মধ্যে থাকবে না, এটা থার্ড পার্টি একটা ইয়াতে থাকবে, ওয়েবসাইটের মধ্যে থাকবে। হ্যাঁ, থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে থাকবে। এই যে এখানে ধরেন থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে বুটস্ট্র্যাপ মিনস সিএসএস এখানে আছে। সো আপনি জাস্ট লিঙ্ক ইউজ করে বুটস্ট্র্যাপের সিডিএল লিঙ্ক ইউজ করে আপনি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কল করলে খুঁজে পাবেন, মানে এই বুটস্ট্র্যাপ মিনস সিএসএসটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন একটাভাবে, অথবা এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএল লিঙ্ক ইউজ করে। সিডিএল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে আরেকটা ইয়া থেকে ওয়েবসাইট থেকে আপনার কাছে কন্টেন্টের ডেলিভারি করতেছে। বুটস্ট্র্যাপ মিনস সিএসএস যে ফাইলটা ওইটা ডেলিভারি করতেছে, এখানে লিঙ্কটা বসাই দিলে এখানে যে যে সিএসএসগুলো আমরা সিএসএস ক্লাসগুলোকে কল দেবো সেগুলো এখানে গিয়ে এখান থেকে খুঁজে নেবে। সো এইভাবে আমরা পারি একটা মেথডে। আর একটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারি। বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে ওগুলো ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে রাখতে পারি। এই যে বুটস্ট্র্যাপ getbootstrap.com, এটাতে গিয়ে আমরা ডাউনলোড করতে পারি ফাইলগুলো ডাউনলোড করার পর আমরা কি করতে পারি, আমাদের ইয়াতে রাখতে পারি, ফোল্ডারে রাখতে পারি। ওকে, এখানে বুটস্ট্র্যাপের ভার্সন 5.0, এখন 4.5, হ্যাঁ, অল ভার্সন কোনটা 5.0 ভার্সন যদি ইউজ করি, বেটা ভার্সন, অথবা যদি আমি হ্যাঁ ওকে এটা ডাউনলোড দিই, সিএসএস ফাইল এবং জ্যাস ফাইল, জ্যাস মিনস হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা ডাউনলোড হোক, অথবা আমরা সিডিএন লিঙ্ক ইউজ করে আমরা করতে পারি। সো আমরা দুইটা মেথডেই দেখবো যে সিডিএন লিঙ্ক ইউজ করলে কীরকম হবে এবং আমাদের ডাউনলোড থেকে করলে কীরকম হবে। এইগুলো ছিল স্টার্টিং কথাবার্তা। এবার হচ্ছে যে কাজে যাব, আমরা এখন অ্যাপ্লাই করব আমাদের বিভিন্ন সিএসএস ক্লাসগুলো, কোনটা কি কাজ করে, কোনটা কি নাম এবং এটা কি কাজ করে, এগুলো আমরা দেখব এখন। একটা সিএসএস ফোল্ডার করব, যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করব। সো একটা জ্যাস ফাইল থাকবে, ফোল্ডার থাকবে যেখানে জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে। আমাদের একটা ইমেজ ফোল্ডার লাগবে, যদি ইমেজ নিয়ে কাজ করব অবশ্যই। সো এই ছিল আমাদের কাজ। এখন আমরা সাপ্লাইন টেক্সটে চলে যাই। ওকে, আমরা প্রথমে সিডিএল লিঙ্ক ইউজ করে কিভাবে করো ওইটা দেখব, তারপর আমরা আমাদের ফোল্ডারে সিএসএস ফাইলগুলো রেখে তারপর দেখব। এখানে চারটা জিনিস আমাদের নিয়ে আসতে হবে সিডিএল লিঙ্ক থেকে, যদি আমরা নিয়ে আসি বুটস্ট্র্যাপের। সো আমরা যদি আচ্ছা এখানেও ঠিক সেম কি গ্রিড সিস্টেম। আচ্ছা গ্রিড একটু পরে আসবে, কিন্তু প্রথমে হচ্ছে যে কন্টেইনার ব্যাপারটা কি, কন্টেইনার ব্যাপারটা হচ্ছে যে আমরা কন্টেইনার নিয়ে কাজ করছি না, যে কন্টেইনারের উইথ দিছি যে কত, মনে করেন যে 80%, তাই না, যে ডিভাইসে যাবে 80%, কারণ দুই পাশে একটা কি আপনার
blank space থাকবে so container you learned for the previous chapter bootstrap আচ্ছা okay fine container used to paint the content side of them and there are two container class available আমাদের এখানে দুইটা container class আছে দেখেন একটা fixed with container যেটাকে আমরা container class নামে চিনি এবং এটা যদি এখানে দেখি আমরা একদম প্রপার ভাবে বুঝে ফেলতে পারতেছি যে এই দুই পাশে কিছু blank space আছে হ্যাঁ সো আমি কিন্তু আপনাদেরকে যখন রেসপন্সিভ আমরা নিজেরাই ডিজাইন করে কাজ করছি সো আমি এমন প্যাটার্নে কাজ করছি যেন আমরা এই জিনিসগুলো বুটস্ট্র্যাপের কনসেপ্টগুলো ওইখান থেকে ক্লিয়ার হয়ে যায় সো আরেকটা হচ্ছে কন্টেনার ফ্লুইড ফুল উইথ কন্টেনার যদি ফুল উইথের কন্টেনার যদি আপনার দরকার হয় তখন আপনি ইউজ করবেন কন্টেনার ফ্লুইড সো এখানে শুধু মনে রাখতে হবে যে কোন ক্লাসটা আসলে কি কাজ করে কোন ক্লাসটা দিলে কি কাজ হবে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে ওকে এবার একটাকে বলা হয় ফিক্সড উইথ কন্টেনার আর একটা হচ্ছে যে ফুল উইথ কন্টেনার ফিক্সড উইথ কন্টেনার অবশ্যই একটা কন্টেনারের সাইজ বলে দিচ্ছে আর ফুল উইথ কন্টেনারের ক্ষেত্রে তো কোনো সাইজ নাই এটা 100% হবে সো এখানে কিরকম করতেছে যখনই এই যে দেখেন এগুলো হচ্ছে মিডিয়া কোয়েরি মানে এখানে লিখছে নোট দ্যাট ইটস উইথ ম্যাক্সিমাম উইথ উইল চেঞ্জ অন ডিফারেন্ট স্ক্রিন সাইজ আমরা তো আগে ডিরেক্টলি 80% বলে দিছি তাই না আগে ডিরেক্টলি 80% বলে দিছি কিন্তু এখানে ডিরেক্টলি 80% বলে না এখানে পিক্সেল দিয়ে কাজ করছে ওরা এখানে কি করছে কোন যদি একদম স্মল ডিভাইসে চলে যায় তখন 100% উইথটা হবে আর এর চেয়ে যদি একটু স্মল এক্সট্রা স্মলে চলে যায় 576 পিক্সেলের উপর নিচে যে স্ক্রিনগুলো আছে মিনিমাম এটা ম্যাক্সিমাম উইথ 500 তখন 540 পিক্সেল হবে মানে এই কন্টেনারের উইথ আর যখন 768 হবে তখন 720 পিক্সেল হবে এই কন্টেনারের উইথ লার্জ যখন হবে 960 পিক্সেল হবে এই কন্টেন্টার উইথ এক্সট্রা হলে 1140 হবে আগে আমরা করছি জাস্ট একটা জিনিস দিয়ে সব কাজ করে ফেলছি না 80% দিয়ে সব স্ক্রিনের জন্য 80% করে দিছি কিন্তু যেহেতু বুটস্ট্র্যাপ আরও বেশি রেসপন্সিভ আগে কথাবার্তা বলে আসছে আরও বেশি রেসপন্সিভ এবং হচ্ছে যে ওরা মোবাইল ফ্রেন্ডলি করা ট্রাই করছে অনেক বেশি সো ওরা অনেকগুলো স্ক্রিন নিয়ে কাজ করবে আমরা একটু করে ওদের বুটস্ট্র্যাপের যে ক্লাস মেন কোর ফাইল বলছে বুটস্ট্র্যাপ .css এইগুলো আমরা একটু অ্যানালাইসিস করব তখন আমরা আসলে বুঝতে পারবো ওরা কি ধরনের কোড লিখছে আমার এটা ডাউনলোড হয়েছে মেবি আমি একটু করে চেক করে নিই এই যে সিএসএস ফাইলগুলো অনেকগুলো সিএসএস ফাইল একসাথে দিয়ে দিচ্ছে কারণ এখানে অনেকগুলো কাজের জন্য অনেকগুলো সিএসএস ফাইল দরকার কিন্তু মেন যে সিএসএস ফাইল এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস বুটস্ট্র্যাপটা ইউজ করলে হবে বুটস্ট্র্যাপ মিন সিএসএসটা ইউজ করলে হবে প্রথম অবস্থায় এটার হচ্ছে যে অনেক ক্যাবি থাকে 199 ক্যাবি আর বুটস্ট্র্যাপ মিন হচ্ছে 150 ক্যাবি মানে এটাকে ছোট করছে এই দুইটা আমি নিব কারণ এই দুইটার মধ্যে পার্থক্য আমি দেখাবো আরও কিছু আছে বুটস্ট্র্যাপ রোবট গ্রিড হ্যাঁ তারপর ইউটিলিটি আর অনেকগুলো আছে সো আমি এই দুইটা ইউজ করব আপাতত আরগুলো আমাদের এখন দরকার হবে না আমরা এগুলো সিএসএস ফোল্ডারের ভিতরে দিয়ে দিব আমাদের এই সিএসএস ফোল্ডারের ভিতর দিয়ে দিব এবং আমাদের আরও লাগবে যে জ্যাজ ফাইলগুলো এখানে জ্যাজ ফাইল কোন কি জ্যাজ ফাইল আসছে এখান থেকে আমাদের মেইনলি লাগবে বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপ মিন জ্যাজ প্রত্যেকটার মিন আছে মিন মিনস হচ্ছে যেটার ক্যাবি খুবই কম হবে যেমন 149 কেবি এটা 61 কেবি যখন আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটটাকে ডেলিভারি দিই তখন আমরা আসলে বুটস্ট্র্যাপ মিন এটা ইউজ করি জ্যাজ বলেন বুটস্ট্র্যাপ মিন সিএসএস বলেন মানে মিন যে লেখাটা থাকবে মিন ফোল্ডারের মধ্যে মিন যে লেখাটা ফাইলের মধ্যে মিন যে লেখাটা থাকবে ওইটা ইউজ করি কারণ হচ্ছে ওইটার ক্যাবি কম ওই জন্য ফাইল সাইজ কম সেই জন্য এটার মধ্যে ব্যাপার আছে সেটা আমি এখন ওপেন করলে দেখতে পাবেন আপনারা ব্যাপারটা কি হচ্ছে সো এখন আমি আমার এই জায়গায় এখানে চলে আসছে আমি দুইটাই ওপেন করব bootstrap.cs এবং bootstrap.min এই দুইটাই bootstrap.cs এ দেখেন লাইন বাই লাইন কোডগুলো লেখা আছে দেখছেন সো bootstrap.min হচ্ছে যে একসাথে কোডগুলো লিখছে মানে কোনো স্পেস নাই কোনো লাইন নাই একেবারে লিখে দিচ্ছে হ্যাঁ সো এইভাবে লিখছে
এখান থেকে শুরু করে এখানে যে কোডগুলো আছে সবগুলো এখানেই লিখে দিছে, কিন্তু এখানে তো স্পেস দিছে সুন্দর করে, সেকশন বাই সেকশন করে কোডগুলো লিখছে। আপনি এখান থেকে দেখে যে কোনো কোডকে চেঞ্জ করতে পারেন বা কোডের ভিতরে কি লিখছে সেটা আপনি বুঝতে পারবেন যখন বুটস্ট্র্যাপ মিন সিএসএস। সেখান থেকে আপনি আসলে ওই ধরনের করে কোডগুলো রিড করা আপনার জন্য টাফ হয়ে যাবে। এটা আমাদের জন্য টাফ হয়ে যায় যে কোন মানে এভাবে তো আর সিরিয়ালাইজ মানে সবগুলো একই লাইনে থাকে, যার কারণে বুটস্ট্র্যাপ মিন থেকে আপনি কোড ধরতে টাফ হয়ে যায়। সো সেই জন্য আমরা বুটস্ট্র্যাপ ডট সিএস প্রাইমারি অবস্থায় ইউজ করি যে আসলে কোডগুলা কীরকম। সো আমরা দুইটাই রাখি। আমরা কিন্তু ফাইনালি যখন এখান থেকে লিঙ্ক করাই তখন বুটস্ট্র্যাপ মিন সিএসএসটাকে লিঙ্ক করাই দিই। বুটস্ট্র্যাপ ডট সিএসএস আমাদের কী কী ধরনের কোড আছে ওগুলো আমরা খুব সহজে ধরতে পারি। এখন আসি, এটা আমাদের এখন দরকার নয়। ঠিক সেমভাবে বুটস্ট্র্যাপ জ্যাস এবং বুটস্ট্র্যাপ মিন জ্যাস এখানে জাভা স্ক্রিপ্ট কোডগুলো থাকে মূলত। এবার আসি, এটাতে আসি আমরা কন্টেইনার নিয়ে কথাবার্তা বলতেছি। আপনি কন্ট্রোল F দিবেন, এখানে লিখবে যে কন্টেইনার। আমি দেখাচ্ছি এখানে কি আছে, কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ, কন্টেইনার এক্সেল, কন্টেইনার এলজি, কন্টেইনার এমডি, কন্টেইনার এসএম, মানে বিভিন্ন ডিভাইসের এসএম স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড এগুলো প্রত্যেকটার জন্য উইথ কত দিছে 100%, এবং প্যাডিং রাইট, প্যাডিং লেফট, মার্জিন লেফট কিছু কোড লিখে দিছে। হ্যাঁ, এখানে দেখেন আমি আগে আমরা শুধু একটা মিডিয়া স্ক্রিন বা 3টা মিডিয়া স্ক্রিন দিয়ে সব কিছু ডিফাইন করে দিতাম, তাই না? এখানে দেখেন আরও বেশি রেসপন্সিভনেস করার জন্য ওরা কি কতগুলো মিডিয়া কোয়ারি ইউজ করছে। মিনিমাম উইথ 576, মিনিমাম উইথ 768, মিনিমাম উইথ কে আসছে আবার মিনিমাম উইথ 768, 992, 1200, 1400, হ্যাঁ, এতগুলো পিক্সেলে প্রত্যেকটা পিক্সেলের জন্য ম্যাক্সিমাম উইথ ইউজ করে দিছে। মানে 576 মিনিমাম উইথের জন্য 0 থেকে 576 পিক্সেলে যদি হয় তখন ম্যাক্সিমাম উইথ হবে যে কন্টেনারের উইথ হবে যে কত 540 পিক্সেল। সো এইভাবে দেখেন এখানে লিখছে 576, তখন কন্টেনার এসএম লিখছে মানে স্মল ডিভাইস। এখানে কিন্তু এসে কন্টেনার এমডি বলে দিছে, কারণ 768 এর প্রথম স্ক্রিন হচ্ছে যে কন্টেনার অথবা ডেস্কটপ ডিভাইস। হ্যাঁ, এভাবে আরও স্পেসিফিক করে দিছে। আমরা আরো ফাইন করি আরো কি এগুলো সবগুলা আমি দেখাচ্ছি যে এটা কেন দেখাচ্ছি। আমরাও ঠিক এই প্যাটার্নে কাজ করছি, তাই না? মিডিয়া স্ক্রিন লিখে দিছি, মিডিয়া স্ক্রিন আমরা 3টা স্ক্রিনে ডিফাইন করে দিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে যে আরো বেশি স্ক্রিনের জন্য কাজ করতেছে ওরা। এবং এখানে আসে আচ্ছা ন্যাপবারের ভিতর কন্টেনার ইউজ করলে কিরকম কাজ করবে। শুধু কন্টেনার বাইরে না, ন্যাপবারের ভিতর ইউজ করলে কিরকম করবে। এটা হচ্ছে ন্যাপবার, দেন হচ্ছে কন্টেনার, মানে ন্যাপবারের ভিতর আপনি কন্টেনার ইউজ করলে কিরকম কাজ করবে। তারপর টোয়েস্ট কন্টেনার, এটা না, এটা আলাদা। হ্যাঁ, এই 3টা জায়গায় আমাদের কি লিখছে কোড লিখে রাখছে। এখন আমরা হচ্ছে কন্টেনার যদি ইউজ করে থাকি আমরা কি করি, এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা যদি কন্টেনার ইউজ করি, এখন আমি দেখবো যে এই বুটস্ট্র্যাপ ডট সিএস দিয়ে, আচ্ছা বুটস্ট্র্যাপ ডট সিএস দিয়ে করবো না, আমরা এখানে কোড দেখলাম, আমরা সিডিএন লিঙ্ক দিব। আমরা কি নিব, সিডিএন লিঙ্ক নিব। এখান থেকে বুটস্ট্র্যাপ মিনস সিএসএস, জ্যাকুয়ারি মিনস সিএসএস, আচ্ছা জ্যাকুয়ারি মিনস সিএসএস দরকার হবে। জ্যাকুয়ারি মিনস সিএসএস হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোর ফাইল, এবং এটা ছাড়া আপনার বুটস্ট্র্যাপ মিন জ্যাস ফাইলটা কি হবে না, কাজ করবে না। কারণ হচ্ছে যে জ্যাকুয়ারি মিন জ্যাসটা হচ্ছে জ্যাকুয়ারি মানে জাভা স্ক্রিপ্টের কোর ফাইল, এটা অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জ্যাসটা কাজ করবে বা বুটস্ট্র্যাপ ডট জ্যাস ফাইলটা কাজ করবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো বুটস্ট্র্যাপ থেকে এই লিঙ্কগুলা পেয়ে গেলাম, এই ফাইলগুলা পেয়ে গেছি, জ্যাকুয়ারি মিন জ্যাস ফাইলটা কোথায় পাবো? সেটা জ্যাকুয়ারির অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন।
লিঙ্কগুলো কি স্যার আমাদের নোটপ্যাডে কি মানে লাগবে আমাদের? অবশ্যই নোটপ্যাডে বলতে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, অথবা আমরা আরো সহজে ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে jQuery main JS। এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিব, নেওয়ার পর আমরা কি করব, নেওয়ার পর হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব, এই যে এখানে আসছে না কন্ট্রোল, এখানে সরি রাইট বাটন ক্লিক করে সেভ এস শিট, এখান থেকে আমরা ডিরেক্টলি পারি, অথবা আমরা jQuery অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারি, আমরা এখান থেকে নিয়ে নিই। আমরা jQuery main JS, তো আমার যে ফোল্ডারটা ওই ফোল্ডারে চলে যাচ্ছে, 16 নম্বর ফোল্ডারে JS ফাইলের মধ্যে jQuery main JS, এটা সেভ করে ফেললাম, আমার এখানে চলে আসছে, এই যে এখানে jQuery main JS চলে আসছে। এখন আমরা কাজ করার সময় আমি প্রথমে দেখাচ্ছি CDN লিঙ্ক ইউজ করে কিভাবে করতেছি। সো CDN লিঙ্কের জন্য আমার এখান থেকে প্রত্যেকটা লিঙ্ক নিয়ে নিব, অবশ্যই মেটা ভিউপোর্ট এটা অবশ্যই দরকার হবে আমাদের, এগুলো নিয়ে দিলাম, হেড সেকশনে দিয়ে দিলাম। এখানে প্রাথমিক অবস্থায় আমাদের প্রপার মিন ডট জেএস এটা প্রয়োজন হবে না, কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে, কারণ এখানে আমাদের অনেকগুলা ফাংশন নিয়ে কাজ করব, এখানে অনেকগুলো এলিমেন্ট বলেন অথবা ফাংশনই বলেন কাজ করব, যে কারণে আপনার প্রপার মিন জেএসটা দরকার হবে। বর্তমান অবস্থায় দরকার না হলে, মানে বেসিক কিছু জায়গায় দরকার না হলে পরবর্তীতে দরকার হবে, এবং আরও অনেকগুলা কোড ইউজ করার জন্য বা আরও অনেকগুলো ফিচার আনার জন্য আমাদের এখানে আরও অনেকগুলা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক প্রয়োজন হবে, বা জাভাস্ক্রিপ্ট বা বলেন jQuery বলেন অথবা এই বুটস্ট্র্যাপ বলেন প্রয়োজন হবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখানে আমরা বলতেছি যে কন্টেইনার, একটা ডিপ ক্লাস নিচ্ছি, ওই ক্লাসের ভিতর আমরা একটা কন্টেইনার ডিক্লেয়ার করতেছি, কন্টেইনার ক্লাস। ওকে, কন্টেইনার ক্লাসের ভেতরে একটা কন্টেইনার ক্লাস ডিক্লেয়ার করতেছি। এখন এটা আসলে কিরকম আসছে সেটা আমরা দেখব। অবশ্যই এই কন্টেইনারে তো একটা উইথ দিতে হবে, হ্যাঁ, এই কন্টেইনারের একটা উইথ উইথ বলতেছে, একটা হাইট দিতে হবে, একটা কালার দিতে হবে, তাই না কন্টেইনারের। সো আমি এটাকে ইনলাইন লিখতেছি, হাইট ধরেন যে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেখি আমার কন্টেইনারটা কিরকম আসে। সো আসলে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, চলে আসছে দেখছেন কন্টেইনার, এবং দুই পাশে কি, এবং এটা বিভিন্ন স্ক্রিনে যদি যাই, ইনস্পেক্ট করি, বিভিন্ন স্ক্রিনে যদি যাই, এই যে মোটো G4 এও ঠিকঠাক ভাবে কাজ করতেছে, আমি রেসপন্সিভে যাচ্ছি, একদম ছোট করে ফেললে ছোট হয়ে যাচ্ছে, কোনো ধরনের হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। অনেক সময় আমাদের গুলাতে দেখা যাচ্ছে যে এখানে স্ক্রলিং, নিচে স্ক্রলিং বার চলে আসে, কিন্তু এটাতে আসে নাই। দেখেন যে স্ক্রিনে যাচ্ছেন ওই স্ক্রিনে, এগুলাতে কিন্তু নিচে মানে যখন ছোট করে ফেলতেছি তখন কন্টেইনার কিন্তু কাজ করতেছে না, তখন উইথ 100% বলে দিচ্ছে। কেন? এখানে যদি আপনি দেখেন 540-এর যদি নিচে হয়, মিনিমাম উইথ 576, হ্যাঁ, সো 576-এর উপরে যেগুলো ওগুলোর জন্য কাজ করবে, নিচে যেগুলো আছে ওগুলাতে কিন্তু কি হয়ে যাবে, 100% হয়ে যাবে, উইথ 100%। সো এখানে দেখেন কন্টেইনারটা, এখানে যদি আমি স্ক্রিন দেখি 268, আমরা 500-র উপরে যাই, এই যে দেখছেন 500-র উপরে যখন যাচ্ছি তখন আমাদের দুই পাশে কি স্পেসটা আসতেছে, যখন আমি 500-র নিচে চলে যাচ্ছি তখন আর স্পেস আসতেছে না। কন্টেইনার আমাদের কি বলে দিচ্ছে, এখানে ওরা লিখে দিচ্ছে যে যখন মিনিমাম উইথ 576-এর উপরে যাচ্ছে তখন তোমার এই যে কন্টেইনারের উইথ হবে যে 540 পিক্সেল, হ্যাঁ, এর নিচে যদি থাকে তাহলে হচ্ছে যে উইথ 100%, মানে মোবাইল ভিউর জন্য কোনো কি রাখে নাই, মোবাইল ভিউর দুই পাশে যে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে ওইগুলা কি রাখে নাই, ক্লিয়ার? সো ওরা খুব রেসপন্সিভনেস নিয়ে কাজ করছে, এবং রেসপন্সিভ যেন হয় প্রপারভাবে ওইটা নিয়ে কাজ করছে, সেটা আমরা দেখতেছি। এখন আমাদের আর রেসপন্সিভ হবে কি হবে না এটা নিয়ে আর টেনশন করতে হবে না, আমরা শুধু ক্লাসগুলো ইউজ করতে জানতে হবে, আর কোন ক্লাসটা কি কাজ করে সেটা আমাদের জানতে হবে, বাকিগুলো অটোমেটিকলি ওরা করে রাখছে, আমাদের এইগুলা নিয়ে মাথা ব্যথা নেই, ওখানে কি লিখছে বা কি লিখে নাই, আমরা জাস্ট ইউজ করব। এখন আমরা আরেকটা জানি কন্টেইনার ফ্লুইড, আমি আরেকটা ডিপ নিচ্ছি,
আরেকটা ডিপ নিচ্ছি, যেটার ক্লাস লিখতেছি যে এটা হচ্ছে ফুল উইথ কন্টেনার ফ্লুইড, এটা হচ্ছে ফুল উইথ কন্টেনার। এখানে স্টাইল দিচ্ছি, হাইট 200 ধরেন 100 পিক্সেল দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিচ্ছি, এই যে চলে আসছে, ফুল উইথ জুড়ে চলে আসছে। সো এটা যে ডিভাইসে যাবে ফুল উইথ থাকবে, এটা কোনো সমস্যা নাই, যে ডিভাইসে যাক না কেন এটা ফুল উইথ জুড়ে থাকবে, যে ডিভাইসে যাক না কেন, মোটো G4 আইপ্যাড যে ডিভাইসে যাবে ফুল উইথ জুড়ে থাকবে। আপনার যদি ফুল উইথ জুড়ে কোনো ডিপ নিতে হয়, কন্টেনার নিতে হয়, তখন কন্টেনার ফ্লুইড ইউজ করবেন। আর যখন আপনার প্রয়োজন হচ্ছে যে না শুধু কন্টেনার, দুই পাশে স্পেস থাকবে, তখন আপনি দুই পাশে স্পেসের জন্য কন্টেনার ইউজ করতে পারবেন। এটা দুইটা ক্লাস কন্টেনার নিয়ে। এখন আমার কথা হচ্ছে আমি জাস্ট এখানে সিডিএন লিঙ্ক ইউজ করছি, মানে থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছি, ওই তার মানে আরেকটা ওয়েবসাইটে এই সিএসএস ফাইলগুলো লেখা আছে, আমি জাস্ট ওই যে পেজের মধ্যে লেখা আছে ওই পেজটাকে এখান থেকে কল করে দিছি। এটা হচ্ছে যে সিডিএন লিঙ্ক, হ্যাঁ। এবং এই কাজটার যে কাজটা করে সিডিএনকে বলা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটার মাধ্যমে আমাদের ওই পেজের যে সিএসএস বলেন, জাভাস্ক্রিপ্ট ফাইল বলেন, ওগুলাকে আমাদের এই ক্লাসগুলা যে সিএসএস ক্লাস ওগুলাকে কল করলে এখানে থেকে ফাইলগুলা থেকে আপনার ক্লাসটা ধরে কাজ করতে পারে। এটা একটা মেথডে করা যায়। এটা হচ্ছে আপনি সিডিএন লিঙ্ক ইউজ করে। সো যখনই আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে চাই, তখন আসলে যখন আমরা নিজেরাই ডিজাইন করি একটা ওয়েবসাইটে ফার্স্ট টু লাস্ট, সেক্ষেত্রে আমরা সিডিএন লিঙ্ক ইউজ করি না, কারণ আমরা কখনো কোনো কিছুর জন্য থার্ড পার্টির উপর নির্ভর করতে চাই না। নির্ভর না করতে না চাওয়াটা বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে যে থার্ড পার্টির ওয়েবসাইটের উপর যদি নির্ভর করেন তাহলে কি হবে, আপনার ওই যে থার্ড পার্টির ওয়েবসাইট যদি কোনো কারণে কি হয় ক্র্যাশ করে বা কোনো কারণে যদি সাইট ডাউন থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের ডিজাইন আসতে লেট হবে। মনে করেন যে আপনি বুটস্ট্র্যাপ মিন সিএস ফাইলটা নিয়ে আসছেন যে bootstrapcdn.com থেকে, হ্যাঁ, bootstrapcdn.com থেকে। কোনো কারণে যদি bootstrapcdn.com ওয়েবসাইটটা যদি কি থাকে ডাউন থাকে, মানে সার্ভার ডাউন থাকে, অথবা দেখা যাচ্ছে যে কোনো কারণে ক্র্যাশ করলো, তখন আপনার ওয়েবসাইটের ডিজাইনগুলো মানে কাজ করে, আপনার ওয়েবসাইটে সিএসএসগুলো কাজ করবে না। তার মানে কি দাঁড়ায়, আপনার ওয়েবসাইটটা তখন ডিজাইন ঠিকঠাকভাবে কাজ করবে না, ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অথবা ডিজাইনগুলো যেহেতু সিএসএস কাজ করবে না, তখন HTML-গুলো শো করবে, হ্যাঁ, পুরোটাই আপনার নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। সো আমরা কখনো থার্ড পার্টির উপর ডিপেন্ড করি না, আমরা ফাইলগুলো ডাউনলোড করে আমাদের নিজস্ব প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসি এবং ওইখান থেকে ইউজ করি, হ্যাঁ। আবার আরেকটা প্রবলেম হয় অনেক সময়, যদি আপনি ধরেন যে বুটস্ট্র্যাপ মিন সিএস ইউজ করছেন, করার পরে আপনি সিডিএন লিঙ্ক ইউজ করছেন, করার পরে কোনো কারণে ওরা যদি বুটস্ট্র্যাপের ওই ফাইলটা আপডেট করে, বুটস্ট্র্যাপের ওই ফাইলটা আপডেট করে, ওই আপডেটটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য কমপ্লিট করতেছে বা আপনার ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করে ফেলতেছে ওই আপডেটটার কারণে, বা আপনার ওয়েবসাইটে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক কিছু। আপডেট আসলে এরকম হয় না, নতুন ফিচার যখন আসে হয়তো বা নতুন মানে কোড ওভাররাইট হওয়া শুরু করে, কোড ওভাররাইট হলে অনেক ডিজাইন হয়তো বা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, বা অনেক ডিজাইন নষ্ট হয়ে যায়। সো সে কারণে আমরা কি করি না, সিডিএন লিঙ্ক ইউজ করি না। কোথায় ইউজ করি, মানে কোথায় ইউজ করে আমরা সিডিএন লিঙ্কটা, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো আমরা যেটা শিখতেছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ আমরা শিখে আসতেছি, এগুলো শুধু আমরা একটা ডিজাইন করার জন্য এখানে কাজ করব না। আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, তখন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন CSS ডিজাইন যদি আমাদের চেঞ্জ করতে হয়, তখনও আমরা সিএসএস কোড নিজেরা লিখে আমরা ডিজাইনটা করব, অথবা যদি ওইখানে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি তাহলে বুটস্ট্র্যাপের লিঙ্কটা দিব, হ্যাঁ, তখন সিডিএন লিঙ্কগুলো ইউজ করব। কেন ধরেন আপনার তখনই করব দুইটা কারণে করতে পারে, আবার করব আর করব না। এটা কি জন্য করব না, যখন আপনার কি থাকবে, সি প্যানেলের অ্যাক্সেস, মানে আপনার তো
বুটস্ট্র্যাপ বলেন বা এই ধরনের সি প্যানেলের অ্যাক্সেস, মানে যেখানে আপনার প্রজেক্ট ফোল্ডারগুলো থাকে, হ্যাঁ, যেখানে আপনি যেমন ধরেন এটা একটা এই ফোল্ডারটা যেখানে আপ করবেন সার্ভারে, ওই সার্ভারের অ্যাক্সেস যদি থাকে তাহলে আপনি কি করবেন না, আপনি সিডিএন লিঙ্ক ইউজ করবেন না। অনেক সময় ক্লায়েন্ট ওই সি প্যানেলের অ্যাক্সেস দেয় না, কারণ এখানে হয়তো বা ওনার অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, তখন আসলে সি প্যানেলের অ্যাক্সেস অনেক ক্লায়েন্ট দেয় না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিলেও সি প্যানেলের অ্যাক্সেস দিচ্ছে না, তখন আপনাকে অবশ্যই ওই জায়গায় সিডিএল লিঙ্ক ইউজ করবেন, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় সিডিএল লিঙ্ক ইউজ করবেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, সো এখন আমরা এতক্ষণ ধরে সিডিএল লিঙ্ক নিয়ে কাজ করছি, আমরা সিডিএল লিঙ্কগুলো অফ করে দিই। আমি দুইটা মেথডে দেখাবো, দুইটা মেথডে আমরা কাজ করি যেভাবে। এখন হচ্ছে যে আমরা নিজেরাই লিখবো, আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে নিয়ে আসবো। প্রজেক্ট ফোল্ডারে সিএসএস ফোল্ডারের ভিতরে আমি এখানে বুটস্ট্র্যাপ, এটা আমি লিখবো না নিজে, আমি কপি করব, কারণ লিখতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মিস্টেক হয়ে যায়, তখন আমার ফাইলগুলো কাজ করবে না। বুটস্ট্র্যাপ ডট সিএস, হ্যাঁ, একটা লিঙ্ক করাবো। আমাদের সিএসএস ফাইল লিঙ্ক করানো হয়ে গেছে। আমি মিনটা এখন লিঙ্ক করাচ্ছি না, মিনটা পরবর্তীতে মিনটার লিঙ্ক করাচ্ছি না, কারণ বুটস্ট্র্যাপ থেকে আপনাদেরকে কোডগুলো কীরকম হচ্ছে, ভিতরে কি লিখছে ওগুলো বোঝানোর জন্য এটা রাখছি। আমরা যখন ফাইনালি কাজ করি তখন মিন ইউজ করি। মিনটে ইউজ করলে কি মানে ওয়েবসাইটটা ফাস্ট লোড হয় এরকম কিছু? না না, এখানে দেখেন সাইজ, ফাইল সাইজ, মিনটা হচ্ছে যে 61 কেবি, আর একটা হচ্ছে যে 149 কেবি। ওই ফাইলের সাইজ কমানোর জন্য আমরা মিন ইউজ করি। অবশ্যই আপনার ফাইলের লোডিং কম থাকলে, কি বলে, ফাইল সাইজ কম হলো, এটা তো খুব দ্রুত কি হবে, লোড হবে, এটাই তো নর্মাল একটা ব্যাপার। বুটস্ট্র্যাপ জেএস দুইটা আমরা ইউজ করে ফেলছি। ওকে, ফাইন। স্ক্রিপ্ট ফাইলগুলো সবসময় নিচে অ্যাড করব নাকি? হ্যাঁ, এটা আমরা দুই জায়গায় অ্যাড করতে পারি। স্ক্রিপ্টের ফাইলগুলো আমরা চাইলে হেড সেকশনও অ্যাড করতে পারি, অথবা স্ক্রিপ্টের ফাইলগুলো, এটা আমি আসতাম পরবর্তীতে স্ক্রিপ্টের ফাইল। আচ্ছা, আমি আরেকটা ফাইল অ্যাড করতে হবে, ওইটা করি তারপর বলবো। আরেকটা ফাইল হচ্ছে আমাদেরকে জ্যাকোয়ারি ফাইল, কারণ এটা হচ্ছে যে জ্যাকোয়ারির আপনার কি বলে কোর ফাইল, হ্যাঁ, এটা আমরা অ্যাড করব। সো এক শিট, এখানে একটা জিনিস ভুল করছি, তো এটা এইভাবে না, এটা তো স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট ফাইলগুলোর জন্য আমাদের লিখতে হবে স্ক্রিপ্ট, হ্যাঁ, টেক্সট টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট স্ল্যাশ এসআরসি সোর্স। কোথায় রাখছেন ফাইলটা, এখানে হচ্ছে এসআরসি, এটা হচ্ছে একটু ভিন্ন। সো আমাদের আছে যে জেএস ফাইল, জাভা জেএস ফোল্ডারের ভিতরে জ্যাকোয়ারি মেন জেএসটা আছে। আমরা স্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করার জন্য, মানে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করার জন্য আমরা লিখতে হবে স্ক্রিপ্ট। টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, এসআরসি হচ্ছে সোর্স, আপনি ফাইলটার লিঙ্ক বসাবেন। সো জেএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ জেএস, মানে জাভা স্ক্রিপ্ট। জেএস দেখলেও এটা জাভা স্ক্রিপ্ট ফাইল। আমরা এখানে হেড সেকশনের ভিতরে আমরা জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আবার আমরা কোথায় লিখতে পারি, একদম বডির উপরে এই জায়গায় আমরা কি করতে পারি, জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো লিখতে পারি। জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো jquery.min.js হবে না? হ্যাঁ, এই যে উপরে jquery.min আচ্ছা, সোর্সের ভিতরে .js ফাইল এক্সটেনশন দিই। সো এখানে আমরা জাভা স্ক্রিপ্ট কোডগুলো মূলত নিচে লিখি, নিচে লিখলে আপনার সিএসএস গুলো আগে, মানে জাভা স্ক্রিপ্ট কোডগুলো নিচে লিখি কেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্ট লোড হইতে টাইম নেয়। কেন, কিছু কিছু মানে নর্মাল জাভা স্ক্রিপ্টগুলোতে সমস্যা নেই, কিছু কিছু জাভা স্ক্রিপ্টে দেখা যাচ্ছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনি অনেক ফাংশনাল কাজ করছেন, অনেক লোডিং টাইম বেশি হবে এরকম কাজ করছেন, এটা যে অ্যানিমেশন টাইপ কিছু আছে এরকম টাইপের। সো যেটার কারণে হয়তো বা আপনার ওয়েবসাইটটা লোড হইতে টাইম নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে, হ্যাঁ, বা অনেকটা বা একটা নির্দিষ্ট টাইম নিচ্ছে, সেটা হইতে পারে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা টাইম নিচ্ছে। সো এই টাইমটার কারণে আপনার ওয়েবসাইটের ইনফরমেশন যখন আপনার ভিজিটরের কাছে আসতে দেরি হয়, ভিজিটরের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়।
সেজন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো নিচে রাখি। নিচে রাখার অর্থ হচ্ছে আমার এখানকার সবগুলা যেহেতু আমাদের কোডগুলো লাইন বাই লাইন কি করে এক্সিকিউট করে, যদি জাভাস্ক্রিপ্ট এইখানে লিখি, এখানে এসে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ফাংশনকে রিড করে ওইটা এক্সিকিউট হইতে ধরেন আপনার 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগতেছে, তখন ইউজার বলবে যে এই ওয়েবসাইট আসতে এত লেট করে কেন। হ্যাঁ, কিন্তু যখন আমরা নিচে ইউজ করি তখন আমাদের এই HTML CSS গুলা ইউজারের সামনে চলে আসে, ওগুলো আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টে যে ফাংশনাল ওয়ার্ডগুলো আছে ওগুলা কাজ হয়ে যায়। তখন আসলে যে এটা কি বলা ওয়েবসাইটটা ভিজিটরের সামনে আসতে যে সময়টা লাগে ওইটা বুঝতে পারে না, মানে জাভাস্ক্রিপ্ট লোড হইতে যে সময়টা প্রয়োজন হয় ওইটা ইউজার বুঝতে পারে না যে আসলে এখানে একটা টাইম নিচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওর সামনে কিছু ইনফরমেশন চলে আসতেছে। হ্যাঁ, তো আমি এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আপনাদেরকে যদি একটু দেখাইতে পারে কিনা দেখি। যেমন ধরেন এখানে ও ইয়া করতেছে, ড্রপ লিস্ট হচ্ছে, এখানে গেলে শপিং এর এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে হোভার হচ্ছে। হ্যাঁ, এগুলো আপনার ইয়া দিয়ে করে, CSS দিয়ে অনেক সময় করা যায়, আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। সো এই জিনিসগুলো যদি আমরা নিচে রাখি তাইলে হচ্ছে কি আমাদের এই HTML গুলো আগে শো হয়ে যায়, তারপর ওগুলা ওপেন হইতে হইতে জাভাস্ক্রিপ্ট গুলা কাজ করে। সেই জন্য মূলত আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আমাদের একদম বডির উপরে রাখি, বডির উপরে বলতে বডির ইন্ডিং ট্যাগের উপরে রাখি, যেন আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলা পরে কি হয় এক্সিকিউট হয়। সো আমরা এখন দেখব, এতক্ষণ দেখলাম সিডিএন লিঙ্ক ইউজ করে, এখন দেখব যে আমরা আমাদের নিজস্ব প্রজেক্ট ফোল্ডারের ভিতর থেকে আমাদের আসলে ঠিকঠাকভাবে ডিজাইনটা আসতেছে কিনা। ওকে, আসতেছে, আমরা রিলোড করতেছি, আসতেছে। আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে আগেরটা দেখাচ্ছে কিনা। না চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, তাহলে ক্লিয়ার। মানে আমরা বুটস্ট্র্যাপে কিভাবে আমরা কোড লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা ক্লিয়ার সবার? হ্যাঁ, ওকে, এবার বুটস্ট্র্যাপে চলে যাই। আমরা তো কন্টেইনার নিয়ে কাজ করছি, তাই না? বুটস্ট্র্যাপে চলে যাই, কন্টেইনার নিয়ে কাজ করছি। ফ্লুইড কন্টেইনার অলওয়েজ 100% থাকে। কন্টেইনার প্যাডিং, যদি কন্টেইনারের মধ্যে আমরা যদি কোনো প্যাডিং ইউজ করতে চাই, কন্টেইনারের ভিতরে যদি আমরা কোনো প্যাডিং ইউজ করতে চাই তখন আসলে কীরকম হবে। আচ্ছা, প্যাডিং নিয়ে আমরা নিচে আরও দেখব। এখান থেকেও আমরা CSS গুলো রিড করতে পারি, এবং আরও ব্যাপার হচ্ছে যে আমরা এই জায়গা থেকেও আমরা getbootstrap.com এখান থেকেও আমরা কি করতে পারবো, CSS গুলো আমরা বুটস্ট্র্যাপের যে CSS ক্লাসগুলো আছে ওগুলা নিয়ে আমরা এখান থেকেও দেখতে পারবো। ডকুমেন্টেশন নাকি? আমরা এখানেও একটু সার্চ করলে পেয়ে যাব। সার্চ অপশন কোথায়? প্যাডিং।
এখান থেকে সার্চ করে আমরা নিয়ে আসতে পারবো। মার্জিন প্যাডিং নিয়ে পরবর্তীতে কথা বলি, কারণ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলি। বেসিক ব্যাপারগুলো আগে গ্রেড সিস্টেমগুলো নিয়ে দেখে ফেলি, মার্জিন প্যাডিংগুলো দেখব। এবং কন্টেনারের যদি রেসপন্সিভ যদি করতে চাই, কন্টেনার বিভিন্ন রেসপন্সিভ আছে, কন্টেনার এসএম, কন্টেনার এমডি, কন্টেনার এলজি, কন্টেনার এক্সেল। হ্যাঁ, সো যদি আপনার প্রয়োজন হয়, আমি এটাকে একটু যদি রেড করি, এই যে কন্টেনার এসএম, কন্টেনার এমডি, এলজি এবং কি কন্টেনার এমডির ক্ষেত্রে বা যখন বড় ডিভাইসে চলে যাচ্ছে তখন এখানে কি করতেছে, আপনার স্পেস নিচ্ছে। কন্টেনার এক্সেল আরও বড় ডিভাইসে গেলে দেন হচ্ছে যে কি কন্টেনার এক্সেল এর আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই নিচ্ছে না। দেখেন যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইসে কন্টেনারটা কাজ করতেছে। যখন ছোটো ডিভাইসে আসতেছে, একদম ধরেন এটা ডেস্কটপে কন্টেনার এসএমটা কাজ করতেছে, তখনই আমরা এর চেয়ে বড় ডিভাইসে যাচ্ছি তখন কন্টেনার এমডিটা কাজ করতেছে। এর চেয়ে বড় ডিভাইসে যাচ্ছি তখন কন্টেনার এলজিটা কাজ করতেছে। এর চেয়ে বড় ডিভাইসে যাচ্ছি কন্টেনার এক্সেলটা কাজ করতেছে। হ্যাঁ, কন্টেনার এক্সেলটা কাজ করতেছে। আমরা শুধু এখানে কন্টেনার লিখে দিলেও আমাদের রেসপন্সিভ জিনিসটা প্রপারভাবে কাজ করবে। আর স্পেসিফিকভাবে বলতে হবে যে কন্টেনার এসএম, কন্টেনার এমডি, কন্টেনার এলজি। স্পেসিফিক তখনই বলতে হবে যদি হচ্ছে যে কন্টেনারটার যেটা আমরা সবচেয়ে বেশি গ্রিড ভিউতে করি। গ্রিড ভিউতে আমরা আগে যেভাবে করতাম, কোল আর ডেস্কটপের জন্য কোল 4 দিলাম, আর ধরেন একটা ডিবের একটা রোতে 4টা ডিব, আমরা প্রত্যেকটাকে কোল 3 করে দিলাম, তাই না? তখন ট্যাব ভিউতে যখন যাচ্ছে আমরা 2টি করে ডিপ দেখবো, তখন কোল 6 করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এই কাজগুলো আসলে গ্রিড ভিউতে আমরা করবো, এখানে আমাদের তেমন প্রয়োজন হয় না। সো গ্রিড সিস্টেমটা আগে যেভাবে টোটাল স্ক্রিনটাকে আমরা 12টা কলামে ভাগ করছি, একানোটিক 12টা কলামেও ভাগ করছি, এর বাইরে যায় নাই। কারণ আমরা আগে থেকে সেম প্যাটার্ন আমরা কাজ করে আসছি। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম যেটা, সেটা আমরা যে গ্রিড সিস্টেমটা ফলো করছি ঠিক ওই রকম, এর বাইরে যায় নাই। সো এখানে দেখেন বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেমে আমাদের টোটাল স্ক্রিনটাকে, টোটাল যে স্ক্রিন হোক, সেটা মোবাইল স্ক্রিন হোক, ট্যাব স্ক্রিন হোক, ডেস্কটপ স্ক্রিন হোক, যে স্ক্রিনে যাক, সেটা হচ্ছে 12টা কলামে নিছে। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম is built with Flexbox and allow up to 12 column across the page. If you do not want to use all 12 column individually, you can group the column together to grip either column. সো এখানে গ্রিড সিস্টেমও আমাদের মতো করে নিছে। এখানে গ্রিড সিস্টেমের মধ্যে 5টা ক্লাস আছে। গ্রিড সিস্টেমের মধ্যে 5টা ক্লাস আছে। একটা ডট কোল, যেটা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, এক্সট্রা স্মল ডিভাইস যেটার স্ক্রিন হচ্ছে 576 পিক্সেলের নিচের দিকে যাবে, সেটা হচ্ছে যে কোল। আর কোল এসএম হচ্ছে যে স্মল ডিভাইস, যেটা হচ্ছে 576-এর উপরের দিকে। 576 থেকে এসএম মিনস হচ্ছে আমাদের ট্যাব ভিউ আর কি, 576 থেকে 768 স্ক্রিন। আর 768 স্ক্রিনটা হচ্ছে যে আমাদের কি ভিউ, আর ডেস্কটপ ভিউ। আর এর উপরে যখন যাব তখন লার্জ ডিভাইসটা হইতে পারে যে আপনার ডেস্কটপ বা ট্যাব ভিউতে আছে না 22 স্ক্রিনের আছে। হ্যাঁ, আমরা তো যেগুলো ইউজ করি সেগুলো 15 স্ক্রিন বা 15.16 স্ক্রিনের, 16 ইঞ্চি স্ক্রিন আর কি। সো 16 ইঞ্চি স্ক্রিনের কিছু 22 ইঞ্চি আছে এরকম। আর এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেলের উপরে। সো এই ধরনের 5 ধরনের আমরা এখানে কি ক্লাস পেয়ে থাকি শুধুমাত্র গ্রিড সিস্টেমের জন্য। আমরা আগে শুধুমাত্র কয় ধরনের লিখতাম? 2 ধরনের না, কোল এসএম, কোল এমডি। মানে আমরা ডেস্কটপ ভিউর জন্য লিখতাম এবং হচ্ছে ট্যাব ভিউর জন্য লিখতাম, তাই না? জাস্ট এই 2টা ভিউর জন্য লিখতাম। এখানে ঠিক এই 2টা ভিউকে ফোকাস করলে হয়ে যায়, বাকিগুলা অটোমেটিকলি কাজ করে ফেলে। ওই স্ক্রিনে গেলে অটোমেটিকলি কাজ করে ফেলে। এখন আপনি যদি একদম কোল এলজি লার্জ স্ক্রিনে গিয়ে আপনার ডিজাইনের কোনো পরিবর্তন করতে চাচ্ছেন, তখন আসলে এগুলা লিখতে হবে। যেখানে আপনার পরিবর্তন নয় ওই সময় আপনি না লিখলেও চলতেছে। যেমন ধরেন কোল এমডি লিখে আপনি একটা ডিবে কোল এমডি লিখে চালাই দিচ্ছেন, ওইটার এসএম মানে ট্যাব ভিউতে কোনো ধরনের ডিজাইন চেঞ্জ হবে না। এমডিতে মানে ডেস্কটপে যে ডিজাইনটা থাকবে
ট্যাবের মধ্যে ঠিক সেম ডিজাইনটা থাকবে, তখন আপনার আবার স্পেসিফিকভাবে বলে দিতে হবে না যে কোল এসএম হলে এত, বলে দিলে আরও বেটার, বললেও চলে। দেখেন এখানে শুধুমাত্র কোল দিয়ে করছে, যে তিনটা কোল 1, কোল 2, কোল 3, কোল কোল কোল, তিনটা ডিভাইসের জন্য কাজ করছে, মানে তিনটা ক্লাস নিছে। এবং এটা যখন আমরা রেসপন্সিভ দেখব, ইন্সপেক্ট করেন, রেসপন্সিভ হয়নি তিনটা। আমরা মোবাইল ভিউতে যাই, মোটো G4 যাই, ছোট হয়ে যাচ্ছে, এটা রেসপন্সিভ হয় নাই। আমরা এখানে দেখি এখানে কি বলছে, ইকুয়াল কলাম, তিনটারে ইকুয়াল কলাম। আর যখন রেসপন্সিভ কলাম বলবো, এটা কিন্তু রেসপন্সিভ না, যখনই আমরা রেসপন্সিভ কোল লিখছি, জাস্ট কোল। সো আমরা যখন রেসপন্সিভ ক্লাস বলবো, এখানে কি লিখে দিছি, কোল SM3, কোল SM3, কোল SM3, কোল SM3, চারটা ডিভাইসের জন্য। সো দেখেন এগুলো আমি এখন দেখাবো, আমরা আমাদের মতো করে করে দেখাবো, ওরা ওদের মতো করে করে দেখাইছে। এটা দেখেন রেসপন্সিভ শিট, এই যে একটা নিচে একটা চলে আসছে, সেটা হচ্ছে রেসপন্সিভ। এখন ধরেন আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে আমাদের চারটা ডিপ দিছে, চারটা ডিপ, সরি চারটা ক্লাস, আমরা এগুলোকে ইউজ করতে পারি। এখন আমরা আমাদের ঠিক আগের মতো আমরা কি করব, ডিপ নিব, একটা সেকশন নিই আলাদা করে, সেকশনের ভিতরে একটা ডিপ দিচ্ছি, যে ডিপের ক্লাস হচ্ছে যে আমরা বলতেছি যে কোল এমডি, মানে চারটা ডেস্কটপ ডিভাইসের জন্য চারটা ডিপ দেখাবে। আমরা চারটা ডিপ নিয়ে নিই আগে, তারপর ক্লাসগুলো লিখব। প্রথমে আমরা লিখতেছি যে ধরেন কোল MD3, যেহেতু এখানে আমরা কিছু এক্সটার্নাল সিএসএস লিখব, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপের সিএসএস এর বাইরেও আমাদের নিজস্ব সিএসএস লিখতে হবে, সেজন্য আমরা কি করব, আরেকটা সিএসএস ফাইল নিয়ে নিব, যেটা হচ্ছে style.css, যেটা হচ্ছে স্টাইল। প্রত্যেকটা বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, বুটস্ট্র্যাপের মাধ্যমে যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করি, প্রত্যেক ওয়েবসাইটের মধ্যে style.css নামে একটা সিএসএস ফাইল, মেন ফাইল থাকবে। ওইটা হচ্ছে যে মূলত ওই ওয়েবসাইটের জন্য, ওই প্রজেক্টের জন্য মেন সিএসএস ফাইল। কারণ বুটস্ট্র্যাপের তো এগুলো অফিসিয়াল ফাইল, ওগুলো ইউজ করবেন, এগুলো দিয়ে আপনি স্বয়ংসম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, কারণ এখানে তো কালার ইউজ করার জন্য আপনার নিজস্ব অবশ্যই সিএসএস ফাইল ইউজ করতে হবে, সিএসএস ফাইলের ভিতর সিএসএস লিখতে হবে। সেই জন্য আমাদের যে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন আপনি style.css অথবা main.css নামে একটা সিএসএস ফাইল আছে, ওইটাতে মূলত হচ্ছে যে ওই ওয়েবসাইটের সিএসএসগুলো মেনলি লেখা হয়। সো এখানে আমরা যেটা করব, এখানে আমরা আগের মতো প্যাডিং এই মিডিয়া কোয়েরি টোয়েরি লিখতে হবে না, যেগুলো আগে থেকে আছে, কোথায় bootstrap.css আছে, এগুলো নিয়ে আমাদের টেনশন করতে হবে না। এখানের ভিতরে আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপ ধরেন ক্লাস, ধরেন হেডার, আপাতত হেডার ক্লাস দিচ্ছি। সো এই ডিপটাকে আমরা চারটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমরা এটার জন্য সিএসএস লিখবো, হেডার, এটার হাইট বলে দিচ্ছি যে কত, ধরেন 200 পিক্সেল। এটার হচ্ছে যে হাইট বলছি 200 পিক্সেল, ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ড কালার বলি, ব্যাকগ্রাউন্ড কালার অলিভ, ওকে।
এখন আমরা একটু করে চেক করে দেখি কি আসছে মূলত। কিছু আসে নাই। আচ্ছা, আসবে কোত্থেকে? আমরা তো এই সিএসএস ক্লাসটাকে কি করে নাই, এবং সব সময় বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর পরে আমরা এই সিএসএস ক্লাসটা লিখব। কারণ হচ্ছে কেন লিখব, আমাদের যেহেতু কোডগুলা লাইন বাই লাইন এক্সিকিউট হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হয়, আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর কোনো ক্লাস মানে সিএসএস প্রপার্টিকে যদি চেঞ্জ করি, নিজের মতো করে লিখি, হ্যাঁ, যদি চেঞ্জ করে ফেলি, ওটা আমরা কোথায় চেঞ্জ করবো? স্টাইল ডট সিএসএস এ। এবং যদি স্টাইল ডট সিএসএসটা আগে লিখি, তাহলে স্টাইল ডট সিএসএস এর পরে বুটস্ট্র্যাপের পরে স্টাইল ডট সিএসএসটা লেখার কারণ বলতেছি, গুলো মানে কীভাবে সহজভাবে বলা যায় একটু চিন্তা করি। সিএসএস স্টাইল ডট সিএসএস, এটা পড়ালেখার কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের কোনো ফাইল, কোনো সিএসএসকে যদি আমরা স্টাইল ডট সিএসএস এ লিখি, তখন যেন প্রথমে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ যাবে, যাওয়ার পর এখানে কোডটা ও এক্সিকিউট করবে, করার পর আমরা যখন স্টাইল ডট সিএসএস ফাইলটা পাবে, লিঙ্কটা পাবে, ও এখানে আসবে। আমি ধরেন এখানের যে কোনো একটা কোডকে কি করলাম, ওভাররাইট করছি এই জায়গায়, তখন এই কোডটা এক্সিকিউট হবে। আর যদি এটা উপরে দিয়ে দিই, তাহলে আমরা স্টাইল ডট সিএসএস এর ভিতরে যাই লিখি না কেন, ওগুলা অনেক সময় কাজ করবে না। কারণ আমরা অনেক সময় দেখা যাবে আমরা কোড লেখার সময় বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর ভিতর যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোর প্রপার্টি অনেক সময় আমরা স্টাইল ডট সিএসএস এ এসে ওভাররাইট করব, চেঞ্জ করব, মানে বুটস্ট্র্যাপের সিএসএসগুলোকে এখানে এসে চেঞ্জ করে ফেলবো। তখন যদি আপনি যদি এই লিঙ্ক স্টাইল ডট সিএসএসটা উপরে রাখেন, তাহলে কিন্তু ওইটা কাজ করবে না। কারণ প্রথমে কাকে পাবে? স্টাইল ডট সিএসএসকে পাবে, এখানকার কোডটা এক্সিকিউট করে ফেলবে, করার পর আবার কাকে পাচ্ছে? বুটস্ট্র্যাপ ডট সিএসএস। তো বুটস্ট্র্যাপ ডট সিএসএসকে পেলে স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে কোডগুলো লিখছেন সেগুলো ওভাররাইট হয়ে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর যে কোডগুলো আছে ওগুলো এক্সিকিউট হয়ে যাবে, যার কারণে আপনি যে ডিজাইনটা দেখতে চাচ্ছেন ওইটা পাবেন না। এটা আমি বুঝছি, এখনো অনেকের মাথার উপর দিয়ে গেছে কথাবার্তাগুলো। এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আমরা এখন আসি এই হেডার ডট ক্লাসটাতে, আমরা দেখি কি চেঞ্জ হয়েছে। এই যে আসছে, একটা নিচে একটা চলে আসছে না? সো একটা নিচে যদি একটা চলে আসে, আমরা ফ্লোট লেফটে দিয়ে দিই। কোলের সিএসএস গুলো কি বুটস্ট্র্যাপ সিএসএস এর মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, স্যার কোলের যে ইয়াগুলো সিএসএস গুলো আর কি, কোল এমডি, কোল এসএম, কোল এমডি, এগুলা হ্যাঁ বুটস্ট্র্যাপের ভিতরে না? হ্যাঁ, এগুলা বুটস্ট্র্যাপের ভিতরে। সো আমরা কোল এমডি, ওগুলা হচ্ছে যে আমরা আগেই কি করতাম, নিজেরাই লিখতাম, তাই না? কোল দিয়ে দিয়ে এখানে লিখতাম, কই গেল, এখানে লিখতাম, কিন্তু এখন এগুলো সবগুলো বুটস্ট্র্যাপের ভিতরে। হ্যাঁ, যেমন ধরেন আপনি কেমনে বুঝবেন বুটস্ট্র্যাপের ভিতরে? আপনি এখানে লিখেন কোল এমডি, এই যে দেখছেন প্রত্যেকটা স্ক্রিনের জন্য ওরা লিখে রাখছে কোল এমডি দিয়ে, কোল এমডি ফ্ল্যাক্স এত, কোল এমডি, আমি আরও যাই, এই যে কোল এমডি অটো হইলে কি হবে, কোল এমডি 1 হইলে কত পিক্সেল হবে, দেখছেন উইথ কত পিক্সেল দিছে 8.33, কোল এমডি 2 হইলে 16.66, হ্যাঁ, কোল এমডি 4 হলে আমরা এগুলো লিখছি না, ঠিক ওরা ঠিক সেমভাবে লিখে রাখছে। ওরা আরও বেশি রেসপন্সিভনেস হওয়ার জন্য আরও এক্সট্রা সিএসএস কোড ইউজ করছে। সো কোড না, প্রপার্টি ইউজ করছে। সো আমরা ফ্লোট লেফট দিলাম। এগুলো স্যার আগে থেকে এই কথা না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কষ্ট করতে হইতেছে না, আগে থেকেই থাকতেছে এগুলো। হ্যাঁ, এটা তো একটা ফ্রেমওয়ার্ক মিন্স হচ্ছে আপনি আগে থেকে কিছু জিনিস দেওয়া থাকবে, ওইটাকে ইউজ করবেন। স্যার কলামগুলো কি স্যার রো দিয়ে স্যার ডেপথ থাকবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা কথা বলতে বলতে ইয়া করে ফেলছিলাম। এগুলো হচ্ছে যে রো কলাম। হ্যাঁ, আপনি আরেকটা ডিপ নিতে হবে, প্রথমে ক্লাস রো, ওই রো এর ভিতরে আপনি কি লিখবেন? ক্লাসগুলো লিখবেন। হ্যাঁ, রো এর ভিতরে আপনি ক্লাসগুলো লিখবেন। এই যে চলে আসছে, অটোমেটিকলি চলে আসছে। এরকম কেন আসছে এখন বলতে পারেন ভাই, আগে আসে না। এখন ওই যে আমি আগে রো ইউজ করি নাই, রোর জন্য এখানে কিন্তু
সিএসএস লেখা আছে, কি লেখা আছে এখানে? প্যাডিং মার্জিন আছে রো এর ক্ষেত্রে। এক্সেল রোর ম্যান এখানে একটু খুঁজে দেখতে হয়, হুট করে চলে আসে না। রো আচ্ছা, আমরা এখানে ডট রো ইউজ করি, ক্লাস রো, সো ওগুলা ইউজ হবে, ওগুলা দেখাবে তখন। স্যার রো দেওয়ার কারণটা কি? এই রো দেওয়ার কারণটা কি এত বছর পরে আসছেন? রো আমরা ইউজ করছি না, ইউজ করছি আর আমরা। এখানে আগে তো হ্যাঁ আগে তো মানে সো এখানে সেম সেম প্যাটার্ন আর কি। আগে যেটা রো দিয়ে আমরা কি করতাম, রো দিয়ে আমরা আগে যে কন্টেন্টগুলো আছে ওগুলো রিমুভ করে দিতাম, এখানে সেম। এখানে দেখেন মার্জিন টপ রাইট লেফট, এখানে কিছু ইয়া দিয়ে রাখছে ওরা। এটা হচ্ছে রোর মেন ফাইল, এটার উইথ হচ্ছে 100, অল হইলে রো হলে বিএস গিটের এক্স, এগুলো হচ্ছে যে আরও অনেকগুলো সিএসএস প্রপার্টি, এখানে সিএসএস প্রপার্টি শেষ নেই। সো এখন আমরা জাস্ট কি করলাম, আমরা কিছুই করি নাই, আমরা জাস্ট এখানে রো এর ভিতরে আমরা কি দিলাম, কলামগুলো দিয়ে দিলাম, কল MD3 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 চারটা ডিভাইসের জন্য। সো এই চারটা ডিভাইসের যখন করতেছি তখন কীরকম আসছে চারটা, এটা মোবাইল ভিউতে গেলে কীরকম হবে ওই জিনিসটা আমাদের দেখা উচিত। এখন মোবাইল ভিউতে গেলে একটা নিচে একটা আসতেছে, ওকে ফাইন। আমরা যদি ট্যাব ভিউতে যাই একটা নিচে একটা আসতেছে, সবগুলা মোবাইল ভিউর জন্য কাজ করতেছে, তাই না? সবগুলা কি মোবাইল ভিউর জন্য কাজ করতেছে। এখন যদি আমরা বলে দিই যে এখানে আমরা স্মল ডিভাইসের জন্য কিছু বলি নাই, এখানে স্মল ডিভাইসের জন্য মানে ট্যাব ভিউর জন্য কিছু বলছি, এই জায়গায় বলি নাই কিন্তু, যার কারণে ওগুলা মোবাইল ডিভাইসের মতো কাজ করতেছে। মোবাইল ডিভাইসের যে ফুল উইথ 100% থাকবে ও 100% নিয়ে কাজ করতেছে। এখন যদি আমি বলে দিই যে না আমার ট্যাব ভিউতে বা কল SM6 হবে, মানে কি স্মল ডিভাইসে মানে ট্যাব ভিউতে আমাদের কি হবে, কল SM6 হবে। সো ট্যাব ভিউতে যদি আমি কল SM6 বসাই দিই, দেখছেন দুইটা হয়ে গেছে ডিপ। একটা ছিল মোবাইল ভিউ, আর যখন আমরা ট্যাব ভিউতে বলতেছি যে দুইটা করে থাকবে, এই যে একটা দুইটা ডিপ, হ্যাঁ দুইটা করে ডিপ, ক্লিয়ার? সো আমরা আগের প্যাটার্নে কাজ করতেছি, আগেও আমরা যেভাবে করলাম তখন হয়তো বা আমরা কোল MD লিখি নাই, ক্লাসের নাম কোল লিখছি, আর যেটা হচ্ছে স্মল ডিভাইস ছিল ট্যাব ডিভাইস ছিল ওইটাতে কোল S লিখছি। সো এখানে একটু ক্লাস নেমটা চেঞ্জ হয়েছে। MD হচ্ছে মিডিয়াম ডিভাইস, SM হচ্ছে স্মল ডিভাইস, LG হচ্ছে লার্জ ডিভাইস, XL হচ্ছে যে এক্সট্রা লার্জ ডিভাইস, এই ধরনের। সো আগের ঠিক সেম প্যাটার্নে আমরা এখানে কাজগুলো করতেছি, আগের ঠিক সেম প্যাটার্নে। এখন এখানে যদি আপনি প্যাডিং ইউজ করেন বা মার্জিন ইউজ করেন করতে পারেন। সো মার্জিন লেফট, মার্জিন বটম ইউজ করতে পারেন, যেহেতু আমাদের অন্য ডিভাইসে গেলে বটম পাচ্ছে। সো আপনি 10 পিক্সেল মার্জিন বটম ইউজ করতে পারেন, 10 পিক্সেল। দেখি ইউজ করলে কীরকম হচ্ছে। মার্জিন বটম ইউজ করতে পারেন, কোনো ডিভাইসে কোনো ধরনের ঝামেলা হবে না। এই যে আসলো, আমি মোবাইল ভিউতে যাচ্ছি মোটো G4-এ, এই যে দেখেন আমি অন্য ডিভাইস, আচ্ছা রেসপন্সিভে গিয়ে আমরা দেখেন যখন 753 হচ্ছে, মানে এগুলো হচ্ছে আমাদের এখানে যে মিডিয়া স্ক্রিন কোল M6 দিয়ে যদি আপনি সার্চ করেন, কোল SM6 দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, দেখেন কোল SM6 50%, হ্যাঁ। এবং এটার যদি মিডিয়া স্ক্রিন যদি আপনি চেক করেন, এটা কত 576, মিনিমাম উইথ 576। এই যে এখান থেকেও যদি দেখেন
উপরে যদি যেগুলো যায় সেগুলো হচ্ছে যে আপনার কিসের জন্য কাজ করবে, সেগুলো হচ্ছে যে আপনার ট্যাব স্ক্রিনের জন্য কাজ করবে, স্মল ডিভাইসের জন্য। সো আগে আমাদের কি কাজ করতে হইতো, আগে আমাদের এই জিনিসগুলো লিখতে হইতো। হ্যাঁ, লিখার পরে হচ্ছে আমরা এখানে কি করতাম, ক্লাসগুলোকে ডিক্লেয়ার করতাম, আগে এখানে লিখে রাখতাম একটা ফ্রেমওয়ার্ক টাইপের করে। সো ওগুলাকে আমরা এখানে ইউজ করতাম পরবর্তীতে। এখন বুটস্ট্র্যাপ আপনাকে সব লিখে দিচ্ছে, আপনার শুধু মনে রাখতে হবে যে কোন ক্লাসটা দিয়ে কোন ক্লাসটা লিখলে কি পরিবর্তন হচ্ছে। জাস্ট ওইটা মনে রেখে আপনাকে কি ক্লাসগুলো ডিক্লেয়ার করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ভিডিওতে আসেন তো দেখি, অনেকদিন দেখি না আপনাদেরকে, একটু ভিডিওতে আসেন। এবং কলামগুলা কিভাবে সেট আপ করতেছে ঠিক আগের মতো, যেন আমরা আগে যে আমি সবসময় একটা জিনিস যখন করাই সেটা আরেকটার সাথে ব্যাচ করায় কাজটা করতে চাই, তখন হয় কি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। আমরা এখন আপনারা চাইলে কি করতে পারেন, এখন চাইলে ধরেন যে এগুলোতে তো টাচ করার দরকার নাই, কোল এমডি কোল এসএম, বাট কিছু কিছু ব্যাপারে আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন ধরেন যে কালার রিলেটেড কোনো জিনিসপত্রকে আপনারা চেঞ্জ করবেন, টাইপোগ্রাফি রিলেটেড। সো এখানে বাটনের বিভিন্ন ডিজাইন আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। আর একটু নিচে গেলে বা আর একটু কাজ করলে আমরা বুঝতে পারবো যে আমরা এই bootstrap.css-টাকেও কি করতে পারতেছি, এডিট করে ফেলতেছি আমাদের নিজেদের মতো করে। কারণ কেন, আমরা তো আসলে কোডগুলা বুঝি। হ্যাঁ, সবগুলাই মানে সিএসএস প্রপার্টি আমাদের হয়তো বা দুই একটা নতুন থাকতে পারে, কিছু কিছু নতুন পড়তে পারে, বাট ম্যাক্সিমাম সিএসএস প্রপার্টি আমাদের জানা থাকবে। সো যারা আরও বেশি শিখতে চাচ্ছে তারা হচ্ছে যে কি সিএসএস প্রপার্টি যেটা নতুন দেখাচ্ছে, আপনার কাছে নতুন লাগতেছে, সো ওইটা নিয়ে একটু করে কি ইয়াতে রিড করা, মানে W3 স্কুলে বলেন, গুগলে বলেন, আপনি গিয়ে কি করা, গুগলে বলেন, আপনি গিয়ে একটু দেখে আসা, এটা সম্পর্কে একটু জেনে আসা। এবার হচ্ছে যে টাইপোগ্রাফি নিয়ে আমি কথাবার্তা বলবো। আমরা গ্রিড সিস্টেম নিয়ে শেষ, টাইপোগ্রাফি হচ্ছে যে আসলে ফন্ট রিলেটেড। টাইপোগ্রাফি কথাটা বার্তা হচ্ছে যে এটা কে এসে কথাবার্তা বলতেছে, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে যে আমাদের টেক্সট নিয়ে কথাবার্তা। সব জায়গায় টাইপোগ্রাফি লেখাটা দেখলে বুঝবেন যে টেক্সট রিলেটেড কথাবার্তা। সেটা হচ্ছে ফন্ট সাইজ থাকবে, লাইন হাইট থাকবে, ফন্ট ফ্যামিলি থাকবে, তারপর টেক্সট ডেকোরেশন থাকবে। হ্যাঁ, এগুলো নিয়ে কথাবার্তা। টাইপোগ্রাফি দেখলে বুঝবেন যে টেক্সট রিলেটেড কথাবার্তা এখানে। সো টাইপোগ্রাফিতে কি আছে, আমাদের ফন্ট সাইজ আছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে যে আমরা বলছিলাম যে গত ক্লাসে মনে হয় যে গত ক্লাসে না কোন ক্লাস একটাতে বলছে পিক্সেল ইউজ না করে, আপনাদের বলছে কিনা মনে নাই, আরইএম হচ্ছে যে রুট এলিমেন্ট। হ্যাঁ, যখন আমরা আরইএম ইউজ করি তখন হচ্ছে যে আপনার আমরা যখন আরইএম ইউজ করি তখন দেখা যাচ্ছে যে হেডিং এর ক্ষেত্রে ওরা আরইএম ইউজ করছে। হ্যাঁ, H1 এর ক্ষেত্রে আরইএম ইউজ করছে। যদি আমরা আরইএম ইউজ করি তখন হচ্ছে যে আমাদের স্ক্রিনটা এই কি বলে এটাকে, আমাদের ডিভাইসটা যে স্ক্রিনটা যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে ইয়াগুলা টেক্সটগুলো আরইএম ইউজ করলে, রুট এলিমেন্ট। হ্যাঁ, সো এখানে কিছু ওরা সিএসএস ডিক্লেয়ার করছে। Display heading are used to stand out more than normal heading, large font size and lighter font weight. Lighter means lighter, regular এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে সাইজের মধ্যে। বোল্ড, সেমি বোল্ড, ফন্ট উইথ নামে একটা ব্যাপার স্যাপার আছে, সেটার ক্ষেত্রে লাইটার। হ্যাঁ, অ্যান্ড দেয়ার আর 4 ক্লাসেস। একটা হচ্ছে ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4, এই ধরনের 4টা ক্লাস। এখন আপনি ডিসপ্লে 1 এর ভিতর যা লিখবেন সেটা ডিসপ্লে 1 এর ক্লাসের ভিতরে ডিসপ্লে 1 এর মতো করে দেখাবে। সো আমরা যদি ধরেন যে এখানে এই হেডিং এর ভিতর আমরা কি লিখতেছি, H1 নরমালি কিরকম, ধরেন আমরা ডিসপ্লে 1 লিখলাম, আমার হেডিংটা একটা নরমালি যেরকম থাকবে ওরকমই হবে। তো
এই যে ডিসপ্লে ওয়ান। এখন আমরা এখানে যদি ডিসপ্লে ক্লাসটা ইউজ করি তাহলে আমাদের ওই ডিসপ্লে ক্লাসের যে সিএসএস প্রপার্টিগুলো লিখছে সেগুলো কাজ করবে। ডিসপ্লে ক্লাসের মধ্যে যে সিএসএস প্রপার্টিগুলো লিখছে সেগুলা কাজ করবে। আমি জাস্ট এখান থেকে ক্লাসটা নিয়ে যাই ডিসপ্লে ড্যাশ ওয়ান। সো এখন আমাদের ডিসপ্লে ক্লাসের ভিতরে যে সিএসএস প্রপার্টি এটা আছে ওইটা কাজ করতেছে। এখন এটা আমরা ইনস্পেক্ট করে দেখি। ছোট হয়ে গেছে না আগের চেয়ে? আমরা মোটো G4 যাই, আরও ছোট হয়ে গেছে না? সো এটা যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইস অনুযায়ী কি হচ্ছে, অটোমেটিকলি ছোট বড় হচ্ছে। কিন্তু আমরা হেডিং ট্যাগ যদি ইউজ করতাম, শুধুমাত্র হেডিং ট্যাগ ইউজ যদি করতাম, কিন্তু প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এই ট্যাগটা কি থাকতো, সেম থাকতো। এই H1টা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে সেম থাকতো, তাই না? H1টা কি প্রত্যেকটা ডিভাইসে সেম থাকতো। যখন আমরা ক্লাস ইউজ করছি ডিসপ্লে ওয়ান তখন চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? এই ডিসপ্লে ওয়ানের জন্য ওরা যে ফন্ট সাইজটা দিকে রাখছে ওইটা REM ইউজ করছে, মানে পিক্সেল ইউজ করে না, REM ইউজ করছে। তো ডিসপ্লে ওয়ান দেখেন ফন্ট সাইজ 1.625 REM প্লাস 4p BW। BW হচ্ছে ভিউ উইথ, ভিউ পোর্ট উইথ, হ্যাঁ এটাকে ভিউ উইথ বলে, এটাও ইউজ করা যায়। হ্যাঁ এরা আরও অ্যাডভান্স লেভেলের লিখছে। সো অনেক জায়গায় দেখবেন REM, অনেক জায়গায় দেখবেন BW। এখন আপনাদের চিন্তা আসতে পারে ভাই REM আর BWর পিক্সেল দিয়ে বুঝবো কীভাবে, কনভার্সনটা বুঝবো কীভাবে? হ্যাঁ, সো সেজন্য একদম সহজ। আমরা এটা অনেকের কাছে হয়তো বা একটু টাফ লাগতে পারে। যেমন ধরেন আপনি মিটার, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট, এই ধরনের। হ্যাঁ, সো REM টু যদি পিক্সেল দিই বা 1 REM সমান হচ্ছে 16 পিক্সেল। হ্যাঁ, 1 REM সমান হচ্ছে কত, 16 পিক্সেল। এখন আপনি ধরেন যে কোনো একটা জিনিস REM টু পিক্সেল, কোশ্চেন ছিল শেষ করে আমি কনভার্সন, আচ্ছা কনভার্ট লিখলাম। সো এখন এখানে আমি এখানে ধরেন যে আপনি বলে দিচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ফ্রন্ট সাইজটা হচ্ছে 16 পিক্সেলে হবে, তখন 1 REM ইউজ করবেন। আবার আপনার যদি দরকার, আপনি যদি ইউজ করতে চাচ্ছেন যে BW, হ্যাঁ, সো 1 BW সমান হচ্ছে, BW হচ্ছে ভিউ পোর্ট। সো 1 BW সমান কত, কনভার্সন যদি দেখতে চান, পিক্সেল টু BW। ওকে, এটা ইউজ করি। ধরেন 1 ভিউ পোর্ট সমান 0 BW, 1 ভিউ পোর্ট সমান, সো এখানে ধরেন 16 পিক্সেল সমান আমরা, বা 20 পিক্সেল সমান, 16 পিক্সেল সমান কত দিই, BW হচ্ছে উইন্ডো উইথ, সরি এটা না, আমি অন্য একটা ইয়াতে যাই, কনভার্সন যাই, এটাতে যাই, কনভার্ট বি উইথ, এটাতে যাই, পিক্সেল টু, মানে 16 পিক্সেল সমান 1.17 সামথিং BW। সো এভাবে আপনি কনভার্ট করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় এই ধরনের ইয়াতে যাইতে, মানে ব্যাপার স্যাপারগুলোতে যাওয়ার, যদি আপনি কি হয় স্মল ডিভাইসের জন্য কাজ করেন, সো স্মল ট্যাগ ইউজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। এখানে শুধু স্মল ক্লাস ইউজ, সরি ট্যাগ ইউজ করবেন। সো স্মল ট্যাগ ইউজ করলে ওই লেখাটা স্মল কালারের, স্মলের যে সিএসএস প্রপার্টি আছে ওইটার মতো করে কাজ করবে। ধরেন একটা হেডিং ট্যাগের ভিতরে আপনি চাইলে স্মল ট্যাগ ইউজ করতে পারেন, তাইলে দুইটার টেক্সটের মধ্যে চেঞ্জ চলে আসবে। স্ট্রং যে লিখে এরকম কিছু নাকি? স্ট্রং তো আপনার স্ট্রং করবেন, মানে ধরেন স্ট্রং হচ্ছে পি ট্যাগের ভিতর যদি আপনি স্ট্রং লিখেন তাহলে হ্যাঁ হবে। এটা তো অলরেডি H1 মিন্স হচ্ছে স্ট্রং কেন স্ট্রং তখনই হয় যখন এটাতে ফন্ট ওয়েট আছে। ফন্ট ওয়েট কি বোল্ড করা, তাই না? তাইলে তো স্ট্রং হবে। সো আপনি এটা যে ফন্ট ওয়েট আছে ওইটাকে আপনি রিমুভ করে দিচ্ছেন, হ্যাঁ, স্মল ইউজ করেন, স্মল ট্যাগ ইউজ করেন। যদি মার্ক ট্যাগ ইউজ করতে ইচ্ছা করে,
সো যেখানে হাইলাইট, এই যে এখানে এটা মার্ক করে দিছে। যদি আপনি কোনো ওয়ার্ডকে মার্ক করতে চান তখন মার্কটাকে ইউজ করতে পারবেন। এগুলা কিছু ট্যাগ নতুন করে দেখাই দিছে। অ্যাব্রিভিয়েশন মানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো এই WHO-র ক্ষেত্রে গেলে এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এখানে কি লেখা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরকম অ্যাব্রিভিয়েশন যদি আপনি ইউজ করতে চান তাইলে আপনাকে এগুলা ইজি ব্যাপার, সেজন্য আমি আর কোড সেকশনে নিয়ে যাচ্ছি না। BR ট্যাগ ইউজ করবেন এবং টাইটেলের ভিতরে আপনি ওই ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন আপনি লিখে দিবেন। এখানে WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনি লিখে দিলেন। ব্লক কোয়েট হচ্ছে যে কোয়েট হচ্ছে যে কারো বাণী, এই টাইপসের। সো এই টাইপসের যদি লিখতে চান তখন ব্লক কোয়েট এই ট্যাগটা ইউজ করবেন, কাজ হয়ে যাবে। এগুলো নতুন ট্যাগ। সো এই ট্যাগটা ইউজ করবেন, তাহলে কাজ শেষ। এখানে শুধু ক্লাস হিসেবে লিখবেন যে কি ব্লক কোয়েট লেখার অর্থ হচ্ছে ব্লক কোয়েট ক্লাসের ভেতরে, এই ক্লাসগুলো মনে রাখতে হবে। ব্লক কোয়েট ক্লাসের ভেতরে এখানকার যে CSS প্রপার্টিগুলো আছে ওগুলো লেখা আছে। যদি আমরা একটু করে চেক করে নিই, এবং প্রত্যেকটা নতুন ক্লাস ইউজ করার সময় একবার চেক করে নেবেন এই জায়গা থেকে, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে আসলে এই ক্লাসের ভিতরে কি কি প্রপার্টি লেখা আছে। ব্লক কোয়েটের ভিতর মার্জিন বটম, ফন্ট সাইজ 1.2 REM, তারপর লাস্ট চাইল্ডের স্টেপের জন্যই লিখতে হচ্ছে বুটস্ট্র্যাপে না সিএসএস এ? কিসের? আচ্ছা, আজানটা শেষ হোক তারপর কথা বলতেছি। বলছিলেন স্যার আমি বলছি বুটস্ট্র্যাপের মধ্যে এই যে কোডগুলো সিএসএস এর যে নতুন যে ট্যাগগুলো আমরা দেখতেছি আর কি, এটা কি বুটস্ট্র্যাপের জন্য নাকি সিএসএস এর লেখা যাবে? লেখা যাবে, এগুলো তো ট্যাগ, সব জায়গায় লিখে যাবে। হ্যাঁ, কিন্তু এই ব্লক কোয়েট ট্যাগটা লিখলে যে এটার মতো ডিজাইন হবে ওরকম না। কিন্তু এখানে দেখেন ব্লক কোয়েট ট্যাগের ভেতরে কিন্তু ক্লাস ইউজ করছে ব্লক কোয়েট, দেখছেন, এবং ব্লক কোয়েট ফুটার। সো এই ক্লাসের ভেতরে কি আছে, CSS কিছু প্রপার্টি লেখা আছে। অবশ্যই আমরা এখান থেকে bootstrap.css গিয়ে ডট ব্লক কোয়েট দিলাম। এই দেখেন মার্জিন বটম 1 REM, এটার মার্জিনে 1 REM কি থাকবে, এটার মার্জিনে 1 REM, মার্জিন বটমে 1 REM স্পেস থাকবে। 1 REM মিন্স হচ্ছে 16 পিক্সেল মতো স্পেস থাকবে। ফন্ট সাইজ দিছে 1.2 REM, মানে 18 পিক্সেল মতো দিছে ফন্ট সাইজ, 1.2 REM। ওকে, এরপরে হচ্ছে যে লাস্ট চাইল্ড, এর লাস্ট ব্লক কোয়েডের লাস্ট যে চাইল্ড ওইটার মার্জিন বটম 0 থাকবে। ব্লক কোয়েড ফোটারের ক্ষেত্রে দেখেন কালারটা চেঞ্জ করে দিচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার, এই জিনিসটা আমি এখানে নিয়ে আসবো একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে। যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বলছি যে আমি ব্লক কোয়েডটাকে নিয়ে আসি, আমার এখানে নিয়ে আসি, আমি একটা জিনিস দেখাবো। একটা সেকশন নিচ্ছি, একটা ডিপ নিচ্ছি, যে ডিপের ক্লাস হচ্ছে রো। প্রথমে রো লিখতে হবে, তারপর কলাম, ডিপ ক্লাস কোল এমডি ধরেন 12, কোল এসএম 12। সো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ব্লক কোয়েডটা। এখন দেখেন আমার এখানে ডিজাইনটা কীরকম আসে, এই যে আসছে, তাই না? এটা যদি আমরা মোবাইল ডিভাইসে যাই, ছোট হয়ে যাচ্ছে না লেখার সাইজগুলো? অবশ্যই লেখার সাইজগুলো ছোট হয়ে গেছে। আমরা যদি ট্যাব ভিউতে যাই, সেম। সো REM ইউজ করার কারণে যে ডিভাইসে যাচ্ছে ওই ডিভাইসের মতো করে ও রুট এলিমেন্টের মতো করে ওরা কি দিচ্ছে, সাইজটা নিচ্ছে। এখন কথা হচ্ছে ব্লক কোয়েড ফুটার, এটার কালার দিয়ে দিচ্ছে গ্রে টাইপের, তাই না? ধরেন আপনার এই কালারটাকে চেঞ্জ করতে হচ্ছে, এই কালারটাকে আপনি চেঞ্জ করবেন। আপনি যদি এই কালারটাকে চেঞ্জ করার জন্য bootstrap.css এ গিয়ে এই জায়গায় চেঞ্জ করতে পারেন, কিন্তু এই জায়গায় চেঞ্জ আমরা করি না, এটা বেস্ট প্র্যাকটিস না। কারণ আমরা কখনো bootstrap.css এর ভেতরে কোনো CSS প্রপার্টিকে ডিলিটও করব না, কোনো CSS প্রপার্টি এডিটও করব না, কারণ এটা ফ্রেমওয়ার্ক ফাইল। কারণ এই প্রজেক্টটা আপনি ছাড়া অন্য কারো হাতে হ্যান্ড ওভার যদি হয়, অন্য কেউ যদি চেঞ্জ করতে চায়, তখন আসলে উনি বুঝতে পারবেন না আপনি কোন কোন জায়গায় চেঞ্জ করে ফেলছেন। হ্যাঁ, সেজন্য কখনো আমরা bootstrap.css এর মধ্যে কোনো কোডিং আমরা চেঞ্জ করব না। হ্যাঁ, কিভাবে আমরা এটাকে এডিট করব
সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এডিট করব। সেটা হচ্ছে এই এই ব্লক কোয়েট ফোটার আছে না, এই ক্লাসটাকে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসার পর আমার যে জিনিসটা চেঞ্জ করা দরকার, এখানে ধরেন আমি চিন্তা করতেছি যে ব্লক কোয়েট ফোটারের মধ্যে যদি আমরা এখানে যাই, এটার কালার একটু গ্রে টাইপের, আমি এখানে এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি ধরেন। সো আমি কালারটা করে দেব রেড, মানে আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর কোড ডিলিট করব না, আমরা ওভাররাইট করব। এবার দেখেন এটার কালার চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যাবে, রেড কালার হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর কোনো কি করে নাই, সিএসএস প্রপার্টি চেঞ্জ করি না। আমি কি করছি, ক্লাসটাকে নিয়ে আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে লিখে দিছি, লিখে দেওয়ার পর যে প্রপার্টিটা চেঞ্জ করা প্রয়োজন ওটা চেঞ্জ করে ফেলছি। সো এখন এটাকে ওভাররাইট হচ্ছে। কিরকম ওভাররাইট? প্রথমে আমার যখন লাইন বাই লাইন আমরা বলি যে HTML লাইন বাই লাইন এক্সিকিউট করে। সো এখানে যখন লাইন বাই লাইন এক্সিকিউট করবে, প্রথমে বুটস্ট্র্যাপ ডট সিএসএস কে পাওয়ার পরে ও ব্লক কোয়েট ফোটারটা যখন কল করছে তখন বুটস্ট্র্যাপ ডট সিএসএস টাকে পাচ্ছে। এবার বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ এসে কালারটা গ্রে কালার পাইলো। পাওয়ার পর এরপর আবার স্টাইল ডট সিএসএস আসছে। স্টাইল ডট সিএসএস এ এসে দেখাচ্ছে ব্লক কোয়েট ফুটারের কালার চেঞ্জ করে দিচ্ছে রেড। তখন আগের গ্রে কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর আপনি যদি, আমি বলতেছি সবসময় আমরা স্টাইল ডট সিএসএসটাকে নিচে লিখবো, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ নিচে লিখবো। এটার উপরে লিখলে কি কাহিনী হচ্ছে দেখেন, এই এখন রেড কালার হয়েছে না, ওইটা চেঞ্জ হবে না। কেন? আগে হচ্ছে স্টাইল ডট সিএসএসটা কি করে ফেলতেছে, রিড করবে, এরপরে বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা রিড করবে। সো স্টাইল ডট সিএসএস যেহেতু রিড করে ফেলতেছে, তো কালার রেডটা রিড করে ফেললো, আবার বুটস্ট্র্যাপ ডট সিএসএস কে যেহেতু পরে রিড করতেছে, তখন এখানে গ্রে কালারটা শো করবে, এই যে গ্রে কালার হয়ে গেছে। সো কারণ আমরা স্টাইল ডট সিএসএসটা এই জন্য লিখি যে আমাদের ডিজাইনে কোনো পরিবর্তন বা আমাদের ডিজাইন করার জন্য আমরা স্টাইল ডট সিএসএসটা লিখি। অনেক সময় এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপের কোডকে আমরা রিএডিট করে ফেলি, হ্যাঁ, আমাদের মতো করে এডিট করি, যার কারণে আমরা সব সময় স্টাইল ডট সিএসএসটাকে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর পরে লিখবো, কখনো আগে লিখতে যাব না। ক্লিয়ার? এখন আমরা চাইলে কি এই যে কালারটাকে চেঞ্জ করে ফেলছি, আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ কে আমরা এডিট করতেছি, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর কোডগুলোকে আমরা চেঞ্জ করতেছি ঠিক এইভাবে। যেমন ধরেন এখানে ফন্ট সাইজ বলছে 0.875 REM, 0.875 মিনস হচ্ছে 15 পিক্সেলের কাছাকাছি। হ্যাঁ, তো আমি যদি বলি যে ফন্ট সাইজ হবে যে 1.5 REM, হ্যাঁ 1.5 REM মানে 18-19 পিক্সেলের মতো হবে। দেখেন এটার পিক্সেল চেঞ্জ হয়ে যাবে। HTML এর যে ট্যাগটা ওইটা ফার্স্টে আমি কল করে রাখছি, ফন্ট সাইজ 62.5%, 62.5% মানে 10 পিক্সেল। এখন REM তো আমি ইউজ করব ওই ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে আমার REM গুলা ক্যালকুলেশন করব। হ্যাঁ অমিত ভাই আপনার ইয়াটা বুঝছি, মানে আপনার আগে এটা রেখে হ্যাঁ এটা কল করে দিছি আমি। মানে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না? এই এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ কি শুনতে পান নাই? না ভাই, না স্যার কি বলেন? স্যার আমি তো র্যান্ডমলি কথা বলে গেছি। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনতে পাইছেন? মানে আমার লাস্ট কোন কথাটা শুনতে পাইছেন আপনারা? ওই ব্লক কোড করতেছিলেন ভাইয়া, ব্লক করার লাল যেটা ওটা কালারটা চেঞ্জ করে দেখো। রেড কালার করছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা ফুটারে কালার চেঞ্জ করছি। কালার চেঞ্জ করার পর আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর নিচে স্টাইল ডট সিএসএস টা কেন লিখি? আচ্ছা স্ক্রিন শেয়ার নাই না, আমার নেট ডিস্টার্ব করতেছে সেজন্য। ওকে, এবার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আমরা ব্লক কোয়েডটা নিয়ে আসছিলাম, আনার পরে আমরা ব্লক কোয়েডের কালারটা রেড করে দিছি। এটা কালার রেড করার আমরা সব সময় বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর নিচে স্টাইল ডট সিএসএস টা লিখবো, কারণ হচ্ছে যে স্টাইল ডট সিএসএস এ হচ্ছে যে আমরা নিজেদের প্রজেক্টের ডিজাইন মানে ওয়েবসাইটের সিএসএস গুলা লিখবো, নিজস্ব সিএসএস গুলা, পাশাপাশি আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর অনেকগুলা সিএসএস প্রপার্টি আমরা এখানে এসে চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, সো
যার কারণে আমরা style.css টাকে সবার শেষে লিখব, কারণ হচ্ছে আগে bootstrap.css টাকে রিড করবে, মানে এখানকার কোডগুলোকে রিড করে এক্সিকিউট করবে, দেন হচ্ছে এটা। যদি আমরা এটাকে উপরে লিখি তাহলে হচ্ছে আমাদের কালার, রেড, ফন্ট সাইজ, আরএম এগুলা কাজ করবে না। কেন কাজ করবে না? তখন আগে কাজ করবে কিরকম, style.css টাকে আগে রিড করে ফেললো, কালার রেড হইলো, ফন্ট সাইজ এটা হইলো, কিন্তু bootstrap.css এ যখন ব্লক কোডে আসবে এখানে এসে আবার কি ফন্ট সাইজ পড়বে 0.875 EM। হ্যাঁ, সো তারপর হচ্ছে যে কালার হচ্ছে যে এই কালারটা পেয়ে যাবে। সেজন্য আমরা সব সময় কি করব, bootstrap.css এর নিচে style.css টা লিখব। আমরা এখানে এইভাবে ব্লক কোড ফুটারের মাধ্যমে বা যে কোনো CSS সমস্যা নাই স্যার, যেটা বলতে চাইছি এটা আমরা সবাই বুঝছি মনে হয়, ওভাররাইটের বিষয়টা বলতে হ্যাঁ চাইছি। ওভাররাইট করবে। এবার হচ্ছে যে এখানে আমরা কালার রেড করে দিলাম, ওভাররাইট হয়ে যাবে। সো এইভাবে আমরা আসলে CSS bootstrap-এর CSS গুলো ইউজ করি এবং ইউজ করতে পারি। এখন এটা হচ্ছে DL কোড, ক্যাবিডি, প্রিয় হচ্ছে যে যেভাবে আপনি কল আসছে, যেভাবে আপনি একটু আচ্ছা আপনাদেরকে ছুটি দিয়ে দিই, আমার অন্য বেসটা চলে আসছে। যেভাবে আপনি কি করবেন, আচ্ছা ওয়েট, আমার একটা কল আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।